আসসালামু আলাইকুম। এসএসসি 2025 ব্যাচ তোমাদের ফাইনাল রিভিশন ব্যাচের কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স এর আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা মূলত পদার্থবিজ্ঞান শুরু করব। আজকে আমাদের এই FRB 25 কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স এর প্রথম পর্ব, ফিজিক্সের প্রথম পর্ব। তো হচ্ছে আমরা ফিজিক্সের প্রথম পর্বই যে চ্যাপ্টারটা দিয়ে স্টার্ট করব সেটা হচ্ছে গতি বা ইংলিশে বলা হয় মোশন। ঠিক আছে, তো আজকে হচ্ছে আমাদের পর্ব নাম্বার 1। গতির মোট দুইটা ক্লাস হবে, তার মধ্যে আজকে ক্লাস বা পর্ব নাম্বার হচ্ছে 1 এবং দ্বিতীয় পর্ব বা ক্লাস নাম্বার 2-এ আমাদের গতি বা মোশন চ্যাপ্টার আমাদের কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমি শুরু করতেছি। তো এই গতি চ্যাপ্টার, যেটাকে আমরা ইংলিশে বলি হচ্ছে মোশন, আর আমাদের পর্ব নম্বর হচ্ছে 1 বা প্রথম পর্ব, এবং আমরা পর্ব নাম্বার 2-এ এই গতি বা মোশন চ্যাপ্টারটা দুইটা পর্ব বা দুইটা ক্লাসেই কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রথমেই আমি যে ব্যাপারটা দিয়ে স্টার্ট করব বা যে টপিকটা দিয়ে স্টার্ট করব সেটা হলো রাশি। ঠিক আছে, তো রাশি মূলত মোটা দাগে রাশি হচ্ছে আমরা বুঝি যে রাশি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। ঠিক আছে, তো আমি প্রথমে লিখতেছি হচ্ছে স্কেলার রাশি। সবাই আমার সাথে সাথে দ্রুত লিখবে। স্কেলার রাশি। আচ্ছা, তো কথা হচ্ছে স্কেলার রাশি কি জিনিস। ঠিক আছে, সেটা হচ্ছে যে সকল রাশিকে প্রকাশ করার জন্য সবাই দ্রুত লিখে নিবে আমার সাথে সাথে। যে সকল রাশিকে প্রকাশ করার জন্য কেবল মানের প্রয়োজন হয়, ঠিক আছে, তাদের স্কেলার রাশি বলে। তাদের স্কেলার রাশি বলে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে ফর এক্সাম্পল আমি এখানে কি লিখলাম, যে সকল রাশিকে প্রকাশ করার জন্য কেবল মানের প্রয়োজন হয় তাদের স্কেলার রাশি বলে। ঠিক আছে, এখন কথা হচ্ছে এটার উদাহরণ কি। যেমন আমি যদি বলি যে দূরত্ব 50 মিটার। আচ্ছা, আমি যদি বলি যে দূরত্ব, কোনো কিছুর দূরত্ব, ধরো কোনো একটা বস্তু, সাপোজ এটা এইদিকে গেছে, দেখো ধরো কোনো একটা বস্তু ডান দিকে গেছে, মনে করো যে 10 মিটার, উপরের দিকে গেছে হচ্ছে 10 মিটার, টোটাল 20 মিটার দূরত্ব অতিক্রম করছে। ঠিক আছে, তো আমি যদি বলি যে কোনো একটা বস্তু মুভ করতেছে বা চলাচল করতেছে, তো কোনো একটা বস্তু চলাচল করে এদিকে গেছে ডান দিকে ধরো 10 মিটার, উপরের দিকে গেছে আরো 10 মিটার। এখন যদি আমি বলি যে বস্তুটা কত দূরত্ব অতিক্রম করছে, তখন সেটা হবে হচ্ছে 20 মিটার। ঠিক আছে, অর্থাৎ কোন দিকে এটা আমার বলা লাগতেছে না দূরত্বের ক্ষেত্রে। আবার মনে করো আরেকটু সহজে বুঝি আমরা, সেটা হচ্ছে ধরো দূরত্বের ব্যাপারটা আমরা না হয় এখনো দেখা যাচ্ছে আমাদের কাছে বেশি একটা ক্লিয়ার হলো না। আমি আরেকটু উদাহরণ দিলে, আরেকটা এক্সাম্পল দিই। ধরো ভর, আমি বললাম যে কোনো কিছুর ভর হচ্ছে 50 কেজি। ঠিক আছে, এখন আমি যদি বলি যে কোনো কিছুর ভর হচ্ছে 50 কেজি, তাহলে এখানে কিন্তু আবার বলা লাগতেছে না যে এটা কি ডান দিকে 50 কেজি নাকি বাম দিকে 50 কেজি। সাপোজ আমি বললাম যে আমার ভর হচ্ছে 50 কেজি। এখন এটা তো এরকম মানে কেউ আমাকে জিজ্ঞেস করবে না যে ভাই আপনার ভর কি ডানে 50 কেজি নাকি বামে 50 কেজি নাকি, মানে কোনো দিকের কিন্তু প্রয়োজন লাগতেছে না। ঠিক আছে, অর্থাৎ এই রাশিটাকে, এই যে ভর, ঠিক আছে, এই কারণে আমরা বলতে পারি ভর একটা স্কেলার রাশি, কারণ এই ভর সেটা প্রকাশের জন্য মানটা এবং এককটা হইলেই হইতেছে, কোনো দিক প্রয়োজন হইতেছে না। কাজেই আমরা বলতে পারতেছি দূরত্ব এবং ভর এরা হচ্ছে স্কেলার রাশি। ঠিক আছে, তাই এদেরকে বইয়ে দেখবা লেখা আছে অদিক রাশিও বলা হয়। এদেরকে কি বলা হয়? এদেরকে অদিক রাশিও বলা হয়। অর্থাৎ যারা স্কেলার রাশি তাদেরকে অদিক রাশিও বলে। কারণ কি? কারণ হচ্ছে
কারণ হচ্ছে এদেরকে মূলত প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন হয়, শুধু মানের প্রয়োজন হয়, কোনো দিকের প্রয়োজন হয় না। কাজেই এরা হলো স্কেলার রাশি। তো এরকম আরো একটা স্কেলার রাশির আমি উদাহরণ দিই, সাপোজ তাপমাত্রা। তাপমাত্রা ধরো আমি বললাম যে আমার এখানে যে রুমটা আছে এই রুমটার তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। তো 25 ডিগ্রি সেলসিয়াস মানে টোটাল রুমের তাপমাত্রা। তো 25 ডিগ্রি সেলসিয়াস বললেই তো হয়ে গেল আমার এই রুমের তাপমাত্রা। আমার তো বলা লাগতেছে না যে এই রুমের উপরের দিকে 25 ডিগ্রি সেলসিয়াস নাকি নিচের দিকে 25 ডিগ্রি সেলসিয়াস। এটা প্রকাশ করার জন্য, এই তাপমাত্রা প্রকাশ করার জন্য কোনো দিকের তো প্রয়োজন হচ্ছে না। কাজেই আমরা বলতে পারি ইজিলি যে এই যে তাপমাত্রাটা সেটা হচ্ছে একটা স্কেলার রাশি, কারণ এটাকে প্রকাশ করার জন্য কেবলমাত্র মানের প্রয়োজন হয়। ঠিক আছে, অতএব আমি যদি যেমন বলি যে 50 কেলভিন, কেলভিন হলো তাপমাত্রা প্রকাশের এসআই একক। ঠিক আছে, তো কাজে এটা হচ্ছে তোমার এই তাপমাত্রা 50 কেলভিন, এটা হচ্ছে অধিক রাশির মধ্যেই পড়ে। ঠিক আছে, তো আশা রাখতেছি যে স্কেলার রাশি কি এটা আমরা বুঝতে পারছি আলহামদুলিল্লাহ। তো এখন আমি ভেক্টর রাশিতে চলে যাব। আচ্ছা, একটা রাশি হচ্ছে স্কেলার রাশি, আবার আরেকটা রাশি হচ্ছে ভেক্টর রাশি। আচ্ছা, আরেকটা রাশি হচ্ছে ভেক্টর রাশি। আমরা মোটা দাগে মূলত এই দুইটা রাশি নিয়েই ডিল করি। ঠিক আছে, আরেকটা হচ্ছে ভেক্টর রাশি। এখন প্রশ্ন হলো ভেক্টর রাশি কি, সেটা হচ্ছে সবাই দ্রুত লিখবে, যে সকল রাশিকে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয় তাদেরকে ভেক্টর রাশি বলে। সবাই দ্রুত লিখবে, তাদেরকে ভেক্টর রাশি বলে। আচ্ছা, তো ঠিক আছে, তো কথা হচ্ছে যে তোমরা সবাই এই ব্যাপারটা লিখে নাও যে সকল রাশিকে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয় তাদেরকে ভেক্টর রাশি বলে। ঠিক আছে, অর্থাৎ ভেক্টর রাশি হলো এমন ধরনের রাশি যেগুলোকে প্রকাশ করার জন্য মানও লাগবে, দিকও লাগবে। আগেরটাতে আমরা দেখছি কি, স্কেলার রাশিতে দেখছি যে শুধু মান হইলেই হয়ে যেত, কিন্তু ভেক্টর রাশি প্রকাশের জন্য মানও লাগবে, দিকও লাগবে। ফর এক্সাম্পল আমি বললাম 50 নিউটন বল, খেয়াল করবা। ধরো এখানে একটা, এটা লেখার দরকার নাই, আমি এক্সাম্পল দিচ্ছি। ধরো এখানে একটা বস্তু রাখা আছে মাটিতে। এখন সাপোজ মনে করো যে তুমি মনে করো যে বস্তুটাকে কি করতেছো, ঠেলতেছো। আমি জাস্ট এমনি সিম্পলি আর কি এই করলাম, মানে জাস্ট বুঝাইলাম আর কি। তুমি ধরো বস্তুটাকে কি করতেছো, ঠেলতেছো আর কি। এখন 50 নিউটন বল, মনে করো যে এই দিকটা হলো পূর্ব দিক, এই দিকটা ধরো পশ্চিম দিক। এখন আমি যদি শুধু বলি যে 50 নিউটন বল, মানে এই লোকটা 50 নিউটন বলে ঠেলতেছে এই বাক্সটাকে, তাইলে তো পুরোপুরি পূর্ণাঙ্গ ভাবে প্রকাশ করা হইল না। যে আসলে অনেক একটা ব্যাপার কিন্তু অসম্পূর্ণ রয়ে গেল, আমাদের মনে একটা প্রশ্ন রয়ে গেল। সেই প্রশ্নটা কি, যে এই বস্তুটাকে আসলে কোন দিকে ঠেলা হচ্ছে, এই বস্তুটাকে কোন দিকে ঠেলা হচ্ছে, বা কোন দিকে এই বস্তুটার বল প্রয়োগ করা হচ্ছে, এই প্রশ্নটা কিন্তু আমাদের থেকে যায়। সেটা হবে কি, সেটা হবে এই যে এই দিক বরাবর, অর্থাৎ পূর্ব দিক বরাবর 50 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে। কাজেই বল একটা ভেক্টর রাশি, কারণ একে প্রকাশ করার জন্য মানও লাগতেছে এবং দিকও লাগতেছে। ঠিক আছে, ওকে। তো এই ব্যাপারটা মুছে দিই। ধরো 50 নিউটন কোন দিকে বলছিলাম, পূর্ব দিকে। তো এই তাহলে আমি ইজিলি কি বলতে পারি যে বল একটা ভেক্টর রাশি। আচ্ছা, তো তোমরা সবাই একটা কাজ করো, যে এক্সাম্পলটা এইখানে লেখো, এক্সাম্পলটা বামে এখানে লিখলাম আমি। সেটা হচ্ছে বল, মানে বোঝাচ্ছি যে বল একটা ভেক্টর রাশি, ভেক্টর রাশির উদাহরণ। দ্বিতীয় একটা উদাহরণ হচ্ছে সরণ।
আচ্ছা, সরণও হচ্ছে ভেক্টর রাশি, ঠিক আছে। তো সরণ ভেক্টর রাশি, এটা তোমাদের নলেজে রাখো, কিছুক্ষণের মধ্যেই আমি ব্যাপারটা প্রমাণ করে দেবো যে সরণ কেন ভেক্টর রাশি, ঠিক আছে। তো ধরো আমি বললাম যে 30 মিটার, 30 মিটার, ধরো আমি বললাম যে 30 মিটার উত্তর দিকে, অর্থাৎ সরণকেও প্রকাশ করতে মানও লাগে, দিকও লাগে, ঠিক আছে। এই জন্য সরণও ভেক্টর রাশি। তো সরণের ব্যাপারটা আমি কনসেপ্টটা কিছুক্ষণের মধ্যে আমাদের সরণের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমি বলতে পারি যেহেতু একে এই ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য মান এবং দিক দুইটাই লাগতেছে, এই জন্য এদেরকে আমরা বলবো যে দিক রাশি। দেখবো যে বইতে দিক রাশি উল্লেখ আছে, দিক রাশি। আচ্ছা, তো আমি আশা রাখতেছি এতটুকু ব্যাপার তোমরা বুঝতে পারছো। তো আমি এখন এটা মুছে দিচ্ছি বোর্ডটা। আচ্ছা, হ্যাঁ, সকল কিছু ক্লিয়ার ভাবে বোঝা যাচ্ছে। আমি একবার চেক করে নিচ্ছি, ঠিক আছে। এবার খেয়াল করো, আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে দূরত্ব একটা টপিক দেখছিলাম, মানে উদাহরণে আমরা দেখছিলাম যে উদাহরণ দেখছিলাম, সেই উদাহরণে আমরা ইজিলি দেখছিলাম যে দূরত্বের একটা উদাহরণ দেখছিলাম, যে দূরত্ব হচ্ছে স্কেলার রাশি, আর হচ্ছে সরণ দেখছিলাম ভেক্টর রাশির উদাহরণে, ঠিক আছে। তো ওই যে আমরা দেখছিলাম দূরত্ব স্কেলার রাশির উদাহরণের ক্ষেত্রে এবং সরণ দেখছিলাম ভেক্টর রাশির উদাহরণের ক্ষেত্রে। তো এই যে দুইটা ব্যাপার নিয়ে আমরা ডিল করছিলাম, দুইটা এক্সাম্পল নিয়ে আমরা ডিল করছিলাম, সেই এক্সাম্পল দুইটাকে আমরা টপিক আকার উপরে লিখলাম। সেটা হচ্ছে দূরত্ব, সরণ। সবাই লিখবে, দ্রুত লিখবে, দূরত্ব ও সরণ। আচ্ছা, তো সবাই যারা না জানো একটা ব্যাপার আজকে থেকে জেনে নাও। ধরো আমি এরকম একটা কোয়াড্রেন্টের মতো, দেখা যাচ্ছে কার্তেশিয়ান কোয়াড্রেন্টের মতো একটা দাগ টানলাম, ঠিক আছে। তো দাগটা টানার পর এই যে উপরের দিকটা, এটা হচ্ছে নর্থ মানে উত্তর দিক, এটা হচ্ছে সাউথ, ঠিক আছে, মানে দক্ষিণ দিক, এটা হলো ইস্ট, এটা হলো ওয়েস্ট, ঠিক আছে, মানে পশ্চিম দিক, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, ঠিক আছে। তো এখন বিষয় হলো, ধরো ধরো কোনো একজন লোক মনে করো যে এইখানে ছিল, ধরো এই লোকটা এখানে ছিল, হ্যাঁ। তো সাপোজ আমি এটা প্রতীকী অর্থে লোকটাকে ধরো ই করলাম। তো এখন এই যে লোকটা এখানে ছিল, এই লোকটার নাম ধরো মিস্টার এক্স, ঠিক আছে। তো এই মিস্টার এক্স মনে করো যে পূর্ব দিকে মনে করো যে, মানে প্রথমে ধরো এই মিস্টার এক্স মানে মিস্টার এক্স প্রথমে আর কি মূল বিন্দুতে ছিল, ধরো ও বিন্দুতে ছিল। এখন এই বিন্দু থেকে ধরো মিস্টার এক্স কি করলো, যে প্রথমে 12 মিটার, প্রথমে ধরো 12 মিটার পূর্ব দিকে গেল, মিস্টার এক্স প্রথমে 12 মিটার পূর্ব দিকে গেল, ঠিক আছে। এরপর মিস্টার এক্স কি করলো, এখান থেকে বলা হইলো যে মিস্টার এক্স প্রথমে পূর্ব দিকে 12 মিটার গেল, তারপর সেখান থেকে তারপর সেই পূর্ব দিক থেকে সে হচ্ছে 5 মিটার উত্তর দিকে গেল, অর্থাৎ এখানে গেছে কত মিটার, 5 মিটার। এখন আমাকে প্রশ্ন করছে যে দূরত্ব কত, সবাই লিখবে অবশ্যই। আমাকে এখন প্রশ্ন করা হয়েছে যে দূরত্ব কত, মিস্টার এক্স যে অতিক্রান্ত, মানে মিস্টার এক্স এর অতিক্রান্ত দূরত্ব কত এবং সরণ কত, এটা প্রশ্ন করছে। আচ্ছা, দেখি তোমরা কারা কারা জানো, তাহলে কমেন্টে জানাইতে পারো। আচ্ছা, যারা জানো তো ভালো, যারা না জানো কোনো সমস্যা নেই। দেখো, প্রথমে মিস্টার এক্স ছিল এইখানে, মানে মূল বিন্দুতে এখানে ছিল, ভালো কথা। তো এখান থেকে 12 মিটার গেছে, মানে একটা দূরত্ব অতিক্রম করছে। তা দূরত্বের জন্য আমরা কি দেখছি, দূরত্ব ছিল হলো অদিক রাশি বা স্কেলার রাশি, যেটাকে প্রকাশ করার জন্য কোনো দিকের প্রয়োজন হইতো না, শুধু মান নিয়ে আমরা ডিল করতাম। অর্থাৎ সোজা কথা, পারিপার্শ্বিকের সাপেক্ষে যতটুক, মানে পারিপার্শ্বিকের সাপেক্ষে অবস্থান যতটুকু পরিবর্তন হয়, যা পরিমাণ পরিবর্তন হয়, ওইটাই হলো মূলত দূরত্ব। তাহলে আমরা দেখলাম যে প্রথমে 12 মিটার গেছে, হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা দূরত্ব হিসেবে কাউন্ট হবে, ঠিক আছে।
এরপরে আরো 5, এখান থেকে বলা হয়েছে যে আরো সে 5 মিটার গেছে উত্তর দিকে, তাহলে এইটাও কাউন্ট হবে। তাহলে তার দূরত্ব হবে কতটুক? অতএব দূরত্ব হবে 12 প্লাস 12 প্লাস 5, মানে 12 প্লাস 5 মিটার, অর্থাৎ 17 মিটার। ঠিক আছে, অর্থাৎ দূরত্ব প্রকাশের জন্য কোনো দিক প্রয়োজন হচ্ছে না। ঠিক আছে, ওকে। তো আমি যেই এক্সাম্পলটা দিছিলাম সেই এক্সাম্পলটা আশা করি তোমাদের ক্লিয়ার। কিছুক্ষণ আগে একটা এক্সাম্পল দিছিলাম, সেটা হচ্ছে স্কেলার রাশির এক্সাম্পল। ওকে, এখন আমাকে ধরো প্রশ্ন করা হয়েছে যে সরণ কত। আচ্ছা, তাহলে সরণ কি? সরণ হচ্ছে ভেক্টর রাশি, যাকে কিছুক্ষণ আগে আমরা দেখছি যে সরণ হলো ভেক্টর রাশি, যাকে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন। ঠিক আছে, এখন সরণ হবে, সেটা আমরা অনেক আগ থেকে জানি যে সরণ বলতে মান এবং দিক সেটার তো প্রয়োজন হয়, এবং সরণ বলতে আরো একটা ব্যাপার বোঝায়, সেটা হচ্ছে অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে টোটাল যাই অতিক্রান্ত দূরত্ব অতিক্রম করুক না কেন, ন্যূনতম দূরত্বটাকে সরণ বোঝায়। ন্যূনতম দূরত্বটাকে সরণ বোঝায়। ঠিক আছে, তাহলে একটা ব্যাপার তোমরা নোট করো, তোমরা অবশ্যই নিচে নোট করে লিখবে এটার, কারণ এই নোটটা লাগবে। সেটা হচ্ছে ন্যূনতম দূরত্বকে হিসাব করতে হয় সরণ নির্ণয়, হিসাব করতে হয় সরণ নির্ণয়। আচ্ছা, ভালো কথা। তাহলে এখন খেয়াল করো, তাহলে এখানে তাহলে সরণ কোনটা হবে? অবশ্যই ন্যূনতম দূরত্ব হবে। হ্যাঁ, আমরা দেখছি যে সে এতটুক গেছে, অর্থাৎ টোটাল 12 মিটার গেছে, 5 মিটার গেছে, টোটাল সে 17 মিটার গেছে। তাহলে টোটালটাই তো দূরত্ব, যেটা মান দ্বারা প্রকাশ করলে হয়ে যাচ্ছে। কিন্তু সরণের ক্ষেত্রে নির্দিষ্ট দিক আমার লাগবে। তো নির্দিষ্ট দিক বুঝাইতে আমরা কিভাবে হবে? তাহলে আমরা নির্দিষ্ট দিক বের করার জন্য ডিরেক্টলি আমাকে বলতে হবে যে এই লোকটা এখান থেকে রওনা হয় এই দিকে এই পর্যন্ত গেছে, এটাই হবে কি? এটাই হবে তার সরণ। ঠিক আছে, কারণ কি? এই যে কারণ এটাই তো ন্যূনতম দূরত্ব। সরণ প্রকাশের ক্ষেত্রে অবশ্যই ন্যূনতম দূরত্বটাকে কনসিডার করা হবে, বা বিবেচনায় নেওয়া হবে, বা হিসাব করা হবে। ঠিক আছে, তাহলে ন্যূনতম দূরত্ব তো এখান থেকে এইটা সরাসরি। ঠিক আছে, তো এখান থেকে এইটা কত হবে? এখান থেকে এইটা বের করাটা খুবই সহজ। সেটা হচ্ছে আমরা কি করতে পারি, আমরা একদম ইজিলি কিন্তু দেখতেছি যে এটা একটা কি সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, তো যদি সমকোণী ত্রিভুজ হয় তখন এটা কি সমকোণের বিপরীত বাহু, অর্থাৎ এটা হচ্ছে অতিভুজ। তো যদি অতিভুজ হয় তাহলে আমরা এখান থেকে ইজিলি বলতে পারি যে সরণ হবে √12 স্কয়ার প্লাস 5 স্কয়ার, মানে 144 প্লাস 25, অর্থাৎ √169, তার মানে এটার মান আসবে 13। ঠিক আছে, অর্থাৎ এটা হবে 13 মিটার। অর্থাৎ আমরা বলতে পারি ইজিলি যে অতএব সরণ হবে 13 মিটার। অতএব সরণ হবে 13 মিটার। এখন এটাই কি আনসার হয়ে গেল? না, আনসার হবে না, এটাই উত্তর হবে না। কেন উত্তর হবে না? কারণ সরণকে প্রকাশ করার জন্য অবশ্যই মানের সাথে দিক উল্লেখ করে দিতে হবে। তাহলে এই দিকটা কি? এই দিকটা হচ্ছে তোমরা এইভাবে বলতে পারো যে পূর্ব দিকের সাথে, সাপোজ এটা একটা কোণ অ্যাঙ্গেল, এটা একটা অ্যাঙ্গেল তৈরি করছে, ধরো এটা একটা অ্যাঙ্গেল বা কোণ তৈরি করছে, তো তোমরা বলতে পারো যে যেটা পূর্ব দিকের সাথে কোন একটা নির্দিষ্ট কোণ করে কোন দিকে? উত্তর দিকে। ঠিক আছে, ধরো বলতে পারো যে পূর্ব দিকের সাথে কোন একটা নির্দিষ্ট কোণ করে উত্তর দিকে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তো কথা হচ্ছে ব্যাপারটা, এক্সাম্পলটা আমি আরেকটু ইজি সহজ করে ধরো বুঝাই। ধরো কোন একটা লোক মনে করো এখান থেকে, তো এই যে, তো তোমরা হচ্ছে সরণের আনসারটা এবং দূরত্বের আনসারটা আশা করি পেয়ে গেছো। ধরো কোন একটা লোক ধরো এখান থেকে হাঁটা শুরু করছে, এখন ধরো সে বৃত্তাকারে হাঁটতেছে, বৃত্তাকারে হেঁটে এখানে আসছে। তো ধরো একটা পাক খেলে মনে করো যে এতটুকুই মনে করো যে সে মানে 10 মিটার ই করছে, এতটুকু ধরো আরো 15 মিটার ই করছে, 25 মিটার, এতটুকু আসছে। তো টোটাল মনে করো যে সে 30 মিটার দূরত্ব সে অতিক্রম করছে। তার মানে দূরত্ব হবে শুধু 30 মিটার।
কিন্তু পক্ষান্তরে সরণটা হবে কি, সরণটা হবে এই যে ন্যূনতম দূরত্ব, অর্থাৎ এই দূরত্বটা। তো মনে করো মানে ধরে নাও যে এই দূরত্বটা হচ্ছে 7 মিটার। তাহলে দেখো, তাহলে আমরা সরণ পাইলাম 7 মিটার, পক্ষান্তরে দূরত্ব পাইলাম 30 মিটার। তো আমরা এখন আবার দিক উল্লেখ করে দিতে হবে। ধরো দিকটা হবে তখন, ধরো এইটা কি, এইটা ধরো পূর্ব দিক, ধরো পূর্ব দিকের সাথে আমরা বলতে পারি যে এত করে এত একটা কোণ করে উত্তর দিকে। ঠিক আছে, আশা করি যে তোমরা দূরত্ব এবং সরণের কনসেপ্টটা তোমরা বুঝতে পারছো। আমাদের দূরত্ব এবং সরণের কনসেপ্টটা আমাদের ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, আমি এখন এটা মুছে দিচ্ছি। তো এখন কথা হইলো, সবাই এবার লিখবে দূরত্বের প্রকাশ্য মাত্রা। এটা মনে করো যে একটা নোটের মতোই ইম্পর্টেন্ট লাগবে, দূরত্বের প্রকাশ ও মাত্রা। আচ্ছা আচ্ছা, এখন কথা হলো দূরত্বকে মূলত ডি দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? ডি দ্বারা প্রকাশ করা হয়। ডি দ্বারা দূরত্বকে প্রকাশ করা হয়। ঠিক আছে, প্রশ্ন হলো কেন ডি দ্বারা প্রকাশ করা হয়? এটা তো এখন তোমাদের সবারই জানার কথা, কারণ আমরা জানি যে ডিস্টেন্স, হ্যাঁ ডিস্টেন্স মানে দূরত্বের ইংলিশ কি? ডিস্টেন্স। তো ডিস্টেন্স থেকে ডি আসছে, এই কারণে ডি দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, যারা মানে এটা এই মুহূর্তে তো মানে আমি আশা রাখতেছি যে সবাই মোটামুটি জানো। এবং মাত্রা, আচ্ছা ডি দ্বারা প্রকাশ করা হয়, ভালো। এবং মাত্রা কি? মাত্রা হচ্ছে আমরা জানি কি, আমরা জানি একক হচ্ছে কি, একক হলো মিটার। দূরত্বের একক কি? দূরত্বের একক হলো মিটার। তাহলে যদি মিটার হয় একক, মাত্রা হবে এল, ক্যাপিটাল এল। প্রশ্ন হলো কেন ক্যাপিটাল এল? এটার কারণ হলো দৈর্ঘ্যের এসআই একক হলো মিটার, দৈর্ঘ্যের এসআই একক হলো মিটার। ঠিক আছে, তো দৈর্ঘ্য ইংলিশ হচ্ছে কি? আবার দৈর্ঘ্য ইংলিশ হচ্ছে লেন্থ, LEN GTH, লেন্থ। তো এই লেন্থ থেকে এল আসছে, এই জন্য দূরত্বের মাত্রা হচ্ছে এল। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো তোমরা। এবং একক হচ্ছে দূরত্বের প্রকাশ, এখানে প্রকাশ এবং মাত্রা। হ্যাঁ ঠিক আছে, প্রকাশ এবং মাত্রা। এবং অ্যাডিশনাল ভাবে তোমরা লিখতে পারো যে এবং একক হলো মিটার, এবং এসআই একক এইভাবে লেখে নাও। এসআই একক হচ্ছে এসআই একক মিটার। ঠিক আছে, আমরা ম্যাক্সিমাম টাইম ফিজিক্সের ক্যালকুলেশনগুলো এসআই একক দিয়ে করে থাকি বেশিরভাগ সময়। ওকে ঠিক আছে, এখন কথা হচ্ছে সরণের পক্ষান্তরে। আমরা এখন দেখবো যে সরণের, তো মূল বিষয় হচ্ছে দূরত্ব হচ্ছে স্কেলার রাশি আর সরণ হচ্ছে ভেক্টর রাশি। আচ্ছা, তো এবার হচ্ছে সরণের। ঠিক আছে, সরণের প্রকাশ ও মাত্রা। আচ্ছা, সরণের প্রকাশ ও মাত্রা, তো কথা হচ্ছে সরণকে মূলত প্রকাশ করা হয় এস দ্বারা, সরণকে মূলত এস দ্বারা প্রকাশ করা হয়। এবং সরণের মাত্রা কি? এবং সরণের মাত্রাও এল। কারণ কি? সরণ কোন একটা নির্দিষ্ট দিকে বোঝায় ঠিকই, কিন্তু একক কিন্তু মিটারই দেওয়া হয়। তো মিটার যে এসআই একক, কার এসআই একক? মিটার। লেন্থ বা দৈর্ঘ্যের এসআই একক মিটার। ঠিক আছে, এই জন্য মাত্রা ওই লেন্থ থেকে এল আসছে। ঠিক আছে, আচ্ছা। এবং এসআই একক কি? এবং এসআই একক সেম, অর্থাৎ দূরত্বের সেম। ঠিক আছে, এসআই একক মিটার। জাস্ট পার্থক্যটা হলো দিক উল্লেখ করে দিতে হবে সরণে। ঠিক আছে, কারণ সরণ হলো ভেক্টর রাশি, এই কারণে। আশা করি ব্যাপারটুকু আমরা বুঝছি। তো এখন আমরা আচ্ছা, এবার হচ্ছে আমরা নতুন একটা টপিক নিয়ে স্টার্ট করব। তার আগে একটা নোট আমি লিখে দিচ্ছি, সবাই নোটটা লিখে নেবে।
সবাই নোটটা লিখে নিবে। নোটটা হলো দূরত্ব সরণ, দূরত্ব ও সরণ উভয়ের এসআই একক হলো মিটার। ঠিক আছে, দূরত্ব জাস্ট অবস্থানের পরিবর্তনের, দূরত্ব শুধু অবস্থানের পরিবর্তনের মান বোঝায়। আর কিন্তু সরণ নির্দিষ্ট দিকে, সরণ নির্দিষ্ট দিকে অবস্থানের পরিবর্তনের মানকে বোঝায়। অবস্থানের পরিবর্তনের মানকে বোঝায়। আচ্ছা, তো এতক্ষণ আমি যা কিছু বলছি সেটাই মূলত সেটার সামারি হচ্ছে এটা, যে দূরত্ব ও সরণ উভয়ের এসআই একক হলো সেম অর্থাৎ মিটার, কিন্তু দূরত্ব শুধু অবস্থানের পরিবর্তনের মানকে বোঝাবে। অর্থাৎ তুমি যত অবস্থান যত কিছু পরিবর্তন করো না কেন, আমি তো এক্সাম্পল দুইটা দিয়ে বুঝাইছি, ঠিক আছে, যে একটা লোক মিস্টার এক্স এই বরাবর গেছে এই বরাবর গেছে, টোটালটাই কাউন্ট হয়েছে, মানে অবস্থানের পরিবর্তন। কিন্তু সরণ নির্দিষ্ট দিকে অবস্থানের পরিবর্তনের হারকে বোঝাবে। অর্থাৎ একটা নির্দিষ্ট দিক বরাবর এই পর্যন্ত গেছে, তখন আমরা দিক উল্লেখ করে দিয়েছিলাম এবং মানও উল্লেখ করে দিয়েছিলাম। তো এই ব্যাপারটাই এখানে বোঝানো হয়েছে। তো এখন আমরা পরের টপিকে চলে যাচ্ছি। আমি একবার চেক করছি যে সবকিছু, হ্যাঁ ঠিক আছে, সবকিছু অলকে আছে। আচ্ছা, এখন কথা হইল আমাদের পরের টপিক, সেটা হচ্ছে দ্রুতি এবং বেগ। দ্রুতি ও বেগ, ঠিক আছে। তো এখন কথা হইলো আমরা প্রথমে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে দ্রুতি। দ্রুতি হলো সময়ের সাথে অবস্থানের পরিবর্তনের হারকে বোঝায়। দ্রুতি হলো সময়ের সাথে অবস্থানের পরিবর্তনের হারকে বোঝায়। পরিবর্তনের হারকে বোঝায়। আচ্ছা, তো এর মানে আসলে কি দাঁড়ায়? এর মানেটা খুবই আসলে সহজ, ব্যাপারটা কঠিন কিছুই না। সেটা হলো দ্রুতি, হ্যাঁ, এটাকে মূলত ভি দ্বারা প্রকাশ করা হয়, ইকুয়ালস টু ডি বাই টি। আমি বুঝাচ্ছি ব্যাপারটা কি। সেটা হলো সবাই সূত্রটা লিখে নাও। তো ডি মানে হলো এখানে দূরত্ব, ঠিক আছে, ডি মানে দূরত্ব, আর টি মানে হলো সময়, আর ভি মানে হচ্ছে এখানে দ্রুতি। আচ্ছা, তো বিষয়টা আসলে কি? ঠিক আছে, বিষয়টা আসলে খুবই সহজ, তোমরা এতটুকু লিখে নাও। বিষয়টা হলো সময়ের সাথে, ঠিক আছে, সময়ের সাথে অবস্থানের পরিবর্তনের হার, সময়ের সাথে অবস্থানের পরিবর্তনের হারই মূলত হচ্ছে দ্রুতি, ঠিক আছে। তো বিষয়টা আসলে এখন আমাদের কাছে অনেকটা ঘোলাটে লাগতেছে, দুইটা এক্সাম্পল দিলে একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো খেয়াল করো, এখানে মনে করো একটা লোক আছে, এখানে একটা লোক আছে, মনে করো যে তোমার 100 মিটার মনে করো দূরত্ব অতিক্রম করতেছে, 100 মিটার দূরত্ব অতিক্রম করতেছে, এর সময় লাগতেছে ধরো 10 সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা, এইখানে ধরো আরেকজন লোক আছে, এ মনে করো যে তোমার
এ মনে করো তোমাদের 100 মিটার দূরত্ব অতিক্রম করতেছে এবং এর সময় লাগতেছে ধরো 20 সেকেন্ড, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে আমি যদি বলি যে ধরো এ ব্যক্তি, এ মনে করো যে বি ব্যক্তি, তাহলে এ ব্যক্তির দ্রুতি যদি আমি বলি, তাহলে কত হবে, তাহলে v = d/t, অর্থাৎ দূরত্ব বাই সময়। তো এখন আমি দূরত্ব দেখতেছি যে 100 মিটার, আর সময় দেখতেছি হলো 10 সেকেন্ড। তাহলে আমি এখান থেকে ইজিলি বলতে পারবো যে বেগের পরিমাণ হবে, এখানে কিন্তু বেগ না, এটা হবে দ্রুতি। এখন কেন দ্রুতি আমি বলতেছি, সেটা হবে 10/100, দ্যাট মিনস 10 মিটার পার সেকেন্ড। কেন? কারণ ডি দূরত্বের একক হচ্ছে মিটার, মানে 100 মিটার, আর নিচে হচ্ছে সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে 100 মিটার মানে 10/100, কিন্তু একক থাকে কি, একক থাকে মিটার, আর নিচে যেহেতু সেকেন্ড তাহলে থাকে হচ্ছে মিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে 10 মিটার পার সেকেন্ড। এখন কথা হচ্ছে এখানে আমরা ডিল করতেছি দ্রুতি নিয়ে। এখন এই যে তীর চিহ্নটা না, এইটা এখানে না দিলেও হবে। ধরো এই লোকটা ঘুরে ঘুরে বা মনে করো যে ডানে বামে বিভিন্ন ভাবে মনে করো যে 100 মিটার দূরত্ব অতিক্রম করছে, ঠিক আছে। ডানে হোক বামে হোক, মানে সে বৃত্তাকার পথে হোক, যে কোনো ভাবে সে 100 মিটার দূরত্ব অতিক্রম করছে, ঠিক আছে। কত সেকেন্ডে? 10 সেকেন্ডে। তাহলে আমি ইজিলি বলতে পারি যে তার দ্রুতি হচ্ছে d/t অনুসারে 10 মিটার পার সেকেন্ড। অর্থাৎ দ্রুতির ক্ষেত্রে দ্রুতি হচ্ছে স্কেলার রাশি, আমার নির্দিষ্টভাবে কোনো ফিক্সড কোনো দিক উল্লেখ করা লাগতেছে না। অর্থাৎ সে যে কোনো দিকেই সে দূরত্বটা অতিক্রম করুক না কেন, সেইটার রেসপেক্টে আমরা ইজিলি দ্রুতিটা বের করতে পারি। আবার ধরো বি ব্যক্তি, এখন আমি যদি বলি, এই জন্যই আমি তীর চিহ্নটা উঠাই দিছি, হ্যাঁ, কারণ দ্রুতির ক্ষেত্রে শুধু মান নিয়ে ডিল করতে হয়। অর্থাৎ কেন মান নিয়ে ডিল করতে হয়? কারণ ওর এখানে সময় তো আছে ভালো, প্লাস উপরে যে আছে সময় স্কেলার রাশি, উপরে যে আছে সেটা হচ্ছে মিটার, মানে 100 মিটার, এটা দূরত্ব। তো দূরত্ব স্কেলার রাশি, তো স্কেলারে আমরা একটা আনুপাতিক হারে আমরা একটা স্কেলার রাশি পাই, ঠিক আছে। তো এই কারণে আমরা আলাদাভাবে কোনো দিক উল্লেখ করার দরকার হয় না বা প্রয়োজন হয় না, যে কারণে ইজিলি বলা যায় যে এই দ্রুতি হচ্ছে স্কেলার রাশি, শুধু মান নিয়ে ডিল হয়, ঠিক আছে। ওকে, আশা করি এতটুকু ব্যাপার বুঝতে পারছো তোমরা। এখন আমি যদি বলি যে বি ব্যক্তির দ্রুতি, v = d/t, তাহলে এখানে d এর মান কত? d এর মান হচ্ছে দূরত্ব কতটুকু, 100। এখন এইখানে তীর চিহ্নটা হবে না, কারণ সে যে কোনো দিকে, সে এদিক হইতে পারে, ডান মানে এইদিকে হইতে পারে, বা সে এদিকে হইতে পারে, বা সে বৃত্তাকার পথে হতে পারে, যে কোনো ভাবে সে 100 মিটার তার অবস্থানের পরিবর্তন হইতে পারে, যেটাকে আমরা বলি দূরত্ব। তো দূরত্ব বাই সময়, বেসিক ডিফারেন্সটা কিছুক্ষণ পর স্মরণের সাথে আমরা দেখব, সমস্যা নেই। তো আমি এখানে ইজিলি বলতে পারি যে 100 / 20। তো 100 এটা কি মিটার, 100 মিটার দূরত্বের একক, এসআই একক, আর সেকেন্ডের এসআই একক হচ্ছে 20 সেকেন্ড। তাহলে এটা থাকে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। তাহলে একটা ব্যাপার খেয়াল করো, এখানে কিন্তু এই লোকটা ডানে যাচ্ছে না বামে যাচ্ছে নাকি বৃত্তাকার পথে যাচ্ছে, সেটা আমাদের দেখার বিষয় না দ্রুতির ক্ষেত্রে। কাজেই এখানে দূরত্ব স্কেলার রাশি, আবার নিচে সময় পাইছি এটাও স্কেলার রাশি। তো এই দুইটা স্কেলার রাশির আনুপাতিক হারে যে দ্রুতি যেটা পাবো সেটাও স্কেলার রাশি, অর্থাৎ শুধু মান নিয়ে ডিল হবে। তো দ্রুতির ব্যাপারটা আশা করি আমরা বুঝতে পারছি। এখন আমরা স্মরণের কথা যদি বলি, এতটুকু তোমার লেখা লাগবে না, জাস্ট বুঝো স্মরণের ক্ষেত্রে। আচ্ছা, এখানে আমরা যে ব্যাপারটা ঘটতেছে সেটা হচ্ছে, তো এখানে যে ব্যাপারটা ঘটতেছে দেখো, এটা হলো আমাদের দ্রুতির কনসেপ্টটা বুঝলাম। তো এখন আমরা বলবো যে বেগের যে বিষয়টা, এখন যদি বেগের যদি বিষয়টা হয়, এইটুকু লেখার কেউ দরকার নাই, জাস্ট বুঝো। বেগের ক্ষেত্রে যেটা হয় সেটা হয় হচ্ছে v = s/t। দেখো এখানে ছিল দ্রুতির ক্ষেত্রে v = d/t, আর বেগের ক্ষেত্রে v = s/t। এতটুকু লেখার দরকার নাই, জাস্ট বুঝো। আবার বেগ হলো ভেক্টর রাশি, বেগ হলো কি, বেগ হলো ভেক্টর, এতটুকু জাস্ট বুঝো, লেখার দরকার নাই। আর দ্রুতি হলো স্কেলার। কেন স্কেলার এটা আমরা দেখছি, কারণ শুধু মান নিয়ে ডিল হয়, এবং দূরত্ব যেটা স্কেলার, সময় স্কেলারের অনুপাত আমরা ইজিলি পাই হচ্ছে একটা স্কেলার রাশি, ঠিক আছে, যেটা শুধু মান নিয়ে ডিল করে। পক্ষান্তরে ভেক্টর রাশি, বেগ একটা ভেক্টর রাশি, সেটা আমরা দেখলাম, কিন্তু কেন ভেক্টর এটা আমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে। কারণ এই যে দেখো এখানে যে স্মরণ যেটা আছে, দেখো যখন আমরা দ্রুতিতে ছিলাম, দ্রুতি v = d/t ছিল,
কিন্তু যখন আমরা বেগ বা ভেলোসিটি নিয়ে ডিল করতেছি তখন ভি ইকুয়ালস টু এস বাই টি হয়, ভি ইকুয়ালস টু এস বাই টি হয়। এখানে ছিল ডি আর এখানে হচ্ছে এস, তো এই এস দ্বারা সরণ বোঝায়, খেয়াল করিও। আর গভীর মনোযোগ দাও, গভীর মনোযোগ দাও। আর এখানে এই ডি দ্বারা মূলত দূরত্ব বোঝায়, কি বোঝায়? দূরত্ব বোঝায়। তো দূরত্ব ছিল হলো স্কেলার, আর পক্ষান্তরে সরণ কি? সরণ হচ্ছে ভেক্টর, ঠিক আছে? তো ভেক্টর আর টি হচ্ছে স্কেলার, সমস্যা নেই। তো কথা হচ্ছে এইখানে দূরত্ব ছিল হলো স্কেলার রাশি, স্কেলার রাশি আর সময় স্কেলার রাশি, স্কেলার রাশি আর স্কেলার রাশির অনুপাত হিসেবে আমরা যে দ্রুতিটা পাইছিলাম সেটা স্কেলার রাশি হয়েছিল। পক্ষান্তরে ভেক্টরের ক্ষেত্রে প্রকাশ করে ঠিকই, এটাও ভি দিয়ে এটাও ভি দিয়ে, কিন্তু পার্থক্য হয়ে যায় এই উপরে লবটা দিয়ে, অর্থাৎ এস দিয়ে। এখানে ছিল ডি কিন্তু এখানে কিন্তু আর ডি নাই, এখানে আছে হচ্ছে এস। তাহলে এখানে যে এস আছে, এস মানে হলো কি? এস মানে হলো সরণ। আর সরণ একটা ভেক্টর রাশি, যাকে প্রকাশ করতে কি লাগবে? যাকে প্রকাশ করার জন্য মাস্ট, মানের সাথে দিকও লাগবে। ঠিক এই কারণেই বেগটা একটা ভেক্টর রাশি হয়ে যায়, ঠিক আছে? আর যেটা দ্রুতি সেটা একটা স্কেলার রাশি। তো মৌলিক পার্থক্য মূলত এইটাই, দ্রুতি আর বেগের মধ্যে। তো এখন আশা রাখতেছি যে আমাদের এই ব্যাপারটা ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। তো এখন আমি একবার চেক করে নিচ্ছি যে সব ঠিক আছে কিনা। হ্যাঁ, সকল কিছু অলকে আছে। তো এবার আমি বেগের হচ্ছে এখন আমি বেগের ব্যাপারটায় চলে যাই। তবে তার আগে হচ্ছে আমি ইজিলি একটা সিদ্ধান্তে আসতে পারি, সেটা হচ্ছে আমরা ইজিলি দেখতেছি যে এ ব্যক্তির মানে বি ব্যক্তি অপেক্ষা এ ব্যক্তির কি বেশি? এ ব্যক্তির দ্রুতি বি ব্যক্তি অপেক্ষা বেশি। তো এই ব্যাপারটা তোমরা লিখে নাও যে অতএব এ ব্যক্তির দ্রুতি বি ব্যক্তি অপেক্ষা বেশি, ঠিক আছে? তো ঠিক আছে, এতটুকু তোমরা লিখে নাও। আমি এখন একটা কাজ করব, সেটা হচ্ছে এতটুকু আমরা মুছে দিব, দেন আমি বেগে চলে যাব। ওকে, তো এখন খেয়াল করো, সেটা হচ্ছে আমি এখন বেগে চলে আসতেছি। সবাই দ্রুত লিখবে। সেটা হচ্ছে নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অথবা ব্যক্তির সরণের পরিবর্তনের হারকে বোঝায়। সরণের পরিবর্তনের হারকে বোঝায়, ঠিক আছে? আচ্ছা, তাহলে অতএব আমাদের কি হবে? অতএব বেগ ভি ইকুয়ালস টু, এটা দেওয়া দরকার না, অতএব বেগ ভি ইকুয়ালস টু হবে কি? এস বাই টি, ঠিক আছে? এস বাই টি। তো এখন কথা হচ্ছে যে ব্যাপারটা আমি এতক্ষণ আগে লিখে দিয়েছিলাম যে নির্দিষ্ট দিকে কোনো বস্তু অথবা ব্যক্তির সরণের পরিবর্তনের হারকে বোঝায়, ওইটাই মূলত আমি বলছি যে নির্দিষ্ট দিকে। তাহলে সরণ বললে তো অবশ্যই দিক, মানে সরণ যদি আমরা বিবেচনা করি, সরণ বিবেচনা করলে অবশ্যই তো নির্দিষ্ট দিকে আসবে, কারণ সরণ ভেক্টর রাশি। তো এই ব্যাপারটা এখানে বলা হয়েছে যে নির্দিষ্ট দিকে কোনো বস্তু বা ব্যক্তির সরণের পরিবর্তনের যে হার, কারণ নিচে সময় আছে, আর নিচে সময় আসতে থাকা মানেই হচ্ছে হার, মানে যেটাকে বাংলায় আমরা সাহিত্যের ভাষায় হার বলি আর কি। সরণের পরিবর্তনে হারকে বোঝায়। আশা করি বুঝতে পারছি আমরা, আলহামদুলিল্লাহ। তো এতটুকু আমি কি করতেছি? বক্স করে দিচ্ছি। তো এই ভি দ্বারা কি বোঝায়? বেগ বোঝায়। এবং এই এস দ্বারা কি বোঝায়? সরণ বোঝায়, সরণ। এই জন্যই তো নির্দিষ্ট দিকে কথাটা আসছে, ওকে? আর পরিবর্তনের হার কেন আসছে? এই যে নিচে টি আছে, ঠিক আছে? নিচে টি থাকলেই হার বোঝায় ইজিলি। তো এখানে সময়, আশা করি বুঝতে পারছো। তো এখন কথা হচ্ছে
আমি ওই আগের এক্সাম্পলটাই আমি মনে করো যে টানতেছি। মনে করো যে এখানে কোন একটা ব্যক্তি আছে, মনে করো এখানে একজন ব্যক্তি আছে, এই ব্যক্তি, সাপোজ ধরো এই ব্যক্তি আছে এখানে, ঠিক আছে, ধরো রাস্তার উপরে এই ব্যক্তি দাঁড়ানো, এবং সে মনে করো যে এই হাঁটা শুরু করছে এই দিক, পূর্ব দিক বরাবর। হ্যাঁ, হাঁটা না, মনে করো যে 100 মিটার স্প্রিন্ট, 100 মিটার স্প্রিন্ট, এবং সে দৌড়ানো শুরু করছে, ঠিক আছে, 100 মিটার স্প্রিন্ট। ওকে ওকে, তো 100 মিটার স্প্রিন্ট, মনে করো যে সে এতটুকু লাইনে যাওয়া মানে 100 মিটার যাওয়া, সে 100 মিটারই মনে করো অতিক্রম করছে, এবং মনে করো কতটুকু সময়, মনে করো যে 10 সেকেন্ড সময়, তার 10 সেকেন্ড সময় লাগছে। ওকে, তাহলে এখন যদি আমি তার বেগ বের করতে চাই, তাহলে ভি ইকুয়ালস টু কি হবে, এস বাই টি। তাহলে এস বাই টি যদি হয়, তখন যে ঘটনাটা ঘটে, এস এর মান কত, পূর্ব দিকে 100 মিটার গেছে। দেখো সরণ বন্ধ হলে কিন্তু দিক বলে দিতে হবে, অর্থাৎ পূর্ব দিকে 100 মিটার গেছে। তাহলে এখানে উপরে 100 আর নিচে টি, টি এর মান হচ্ছে 10, তাহলে 100, এখানে কি 100, এই যে মিটার পূর্ব দিকে আছে, পূর্ব দিকে তো এখানে লেখার দরকার নেই, কারণ আমরা ইকুয়েশন সলভ মানে আমরা ক্যালকুলেশন করতেছি। তাহলে 100 মিটার, আর টি হচ্ছে সেকেন্ড, তাহলে 10 সেকেন্ড, তাহলে 10/100 মানে 10, আর এখানে কি উপরে মিটার নিচে সেকেন্ড, অর্থাৎ মিটার পার সেকেন্ড, এবং কোন দিকে, পূর্ব দিকে, তাহলে তার বেগ হবে 100 মিটার পার সেকেন্ড পূর্ব দিকে, ঠিক আছে, যেহেতু বেগ ভেক্টর রাশি। ওকে, আবার খেয়াল করো, আমি মনে করো যে বি একজন ব্যক্তি দিলাম, বি একজন ধরো ব্যক্তি দিলাম, এ হচ্ছে বি ব্যক্তি, এ মনে করো যে মানে টাইম ট্রায়াল, মানে এই স্প্রিন্টটা চলতেছে, মনে করো টাইম ট্রায়াল। টাইম ট্রায়াল মানে কি, মানে হচ্ছে আমরা যখন ওই যে ছোটবেলায় গেম বা মনে করো যে টাইম ট্রায়াল হচ্ছে নিজের সাথে নিজেই আর কি, একটা টাইমের মধ্যে মনে করো যে যাওয়ার একটা প্রতিযোগিতা, ঠিক আছে, মনে করো যে বা সোজা কথা এত কিছু না করে, মানে এত কিছু না ভেবে চিন্তা করো যে নিজেরা নিজেদের মতো দৌড়িতেছে আর কি, ওইটার রেসপেক্টে আমরা বেগ বের করছি, ওইটার সাপেক্ষে। ওকে, তো মনে করো যে এই লোকটা, এরও মনে করো যে এরও একটা স্পোর্টসে সে অ্যাটেন্ড করছে, একটু দূরত্ব হচ্ছে 100 মিটার, আর এটা হচ্ছে মনে করো যে পশ্চিম দিক, ওয়েস্ট, ঠিক আছে, অর্থাৎ তার স্মরণ হচ্ছে মনে করো যে 100 মানে সে দৌড়াচ্ছে, ঠিক আছে, এদিকে মানে পশ্চিম দিকে 100 মিটার দৌড়ে গেছে, ঠিক আছে, তাহলে তার স্মরণ হচ্ছে 100 মিটার পশ্চিমে, আর এতটুকু মনে করো যে তার যাইতে সময় লাগছে 20 সেকেন্ড। তাহলে তার বেগ কি হবে, ভি ইকুয়ালস টু আমরা জানি এস বাই টি, তাহলে 100 ডিভাইডেড বাই 20, তাহলে সমান সমান 5 মিটার পার সেকেন্ড, কোন দিকে, পশ্চিম দিকে, অর্থাৎ বেগের ক্ষেত্রে আমার কি করা লাগতেছে, নির্দিষ্ট দিক উল্লেখ করা লাগতেছে, পশ্চিম দিকে, ঠিক আছে। তাহলে আমরা আশা রাখতেছি যে আমাদের দ্রুতি এবং বেগের কনসেপ্টটা ক্লিয়ার, বা দ্রুতি এবং বেগের এসেনশিয়াল বেসিকটা ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। তো এখন বিষয় হচ্ছে এখানে তাহলে আমরা সিদ্ধান্তে আসতে পারি যে অতএব বেগ কার বেশি, অতএব আমরা দেখতেছি যে এ ব্যক্তির বেগ বেশি, অতএব এ ব্যক্তির বেগ বি ব্যক্তি অপেক্ষা বেশি, ঠিক আছে। তো এতটুকু তোমরা হচ্ছে লিখে নাও, তারপর আমি একটা নোট লিখে দিব। তো একটা ব্যাপার খেয়াল করো, সেটা হচ্ছে দ্রুতির এককও কিন্তু ছিল মিটার পার সেকেন্ড, এবং বেগের এককও মিটার পার সেকেন্ড, জাস্ট পার্থক্য হয়েছে বেগের ক্ষেত্রে দিকটা এক্সট্রা করে লিখে দিতে হচ্ছে, কারণ বেগ ভেক্টর রাশি, এই কারণে। তো এই ব্যাপারটাই আমি নোটে এখন লিখে দিব, ঠিক আছে। আচ্ছা, তো সবাই নোটটা লিখে নেবে, সেটা হচ্ছে দ্রুতির একক মিটার পার সেকেন্ড, এবং মাত্রা, সবাই আগে লেখো, আমি বুঝিয়ে দিচ্ছি, এলটি ইনভার্স 1, এবং বেগের একক মিটার পার সেকেন্ড,
এবং মাত্রা এরও মাত্রা সেম, lt ইনভার্স 1। তো এইটা তোমরা লেখো, আমি বুঝিয়ে দিচ্ছি। তো দেখো সেটা হচ্ছে দ্রুতির একক মিটার পার সেকেন্ড, সেটা আমরা জানি, কিছুক্ষণ আগে দেখছি। হ্যাঁ, কারণ উপরে মিটার নিচে সেকেন্ড, এর জন্য মিটার পার সেকেন্ড। এখন মাত্রা lt ইনভার্স 1 কিভাবে হয় দেখো, সেটা হলো এই যে মিটার, মিটার কিসের এসআই একক? দৈর্ঘ্যের এসআই একক হচ্ছে মিটার। আর দৈর্ঘ্য ইংলিশে প্রকাশ করে, দৈর্ঘ্যটা ইংলিশে লেখে কি দ্বারা? লেন্থ দ্বারা, লেন্থ। তো ওই লেন্থের এল দ্বারা এখানে এল আসে। আর টাইম যেটা আছে, আর এই যে মিটার পার সেকেন্ড, অর্থাৎ নিচে কি ছিল? নিচে ছিল সময় বা টাইম। তো টাইম দ্বারাই তো পার সেকেন্ড আসছে, ঠিক না? কারণ সময়ের এসআই একক হচ্ছে সেকেন্ড। ওকে, তো ওই যে টাইমের টি, সেই টি থেকে আসছে এখানে টি, ঠিক আছে? আর এখানে ইনভার্সন ছিল, ইনভার্সন। তো এলটি ইনভার্সন কিভাবে হয়েছে বুঝতে পারছি আশা করি আমরা, ঠিক আছে? তো এটাও সেম, মিটার পার সেকেন্ড, মাত্রা এলটি ইনভার্সন সেম সেম, জাস্ট বেগে পার্থক্যটা হচ্ছে বেগের দিকটা উল্লেখ করা লাগে। কারণ উপরে বেগের যে সূত্রটা, সেখানে v = s/t হয়, অর্থাৎ সরণ বাই সময় হয়। হ্যাঁ, তো সরণ ভেক্টর রাশি, আবার বেগও ভেক্টর রাশি। পক্ষান্তরে দ্রুতি স্কেলার রাশি, আবার দূরত্ব স্কেলার রাশি। তো আশা করি টোটাল ব্যাপারটা আমাদের ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। তো এখন আমি ব্যাপারটা মুছে দিচ্ছি, আমি এখন নতুন টপিকে চলে যাচ্ছি। তো খেয়াল করো, এই টপিকটার নাম হচ্ছে ত্বরণ ও মন্দন। ত্বরণ সবাই লিখে নিবে, ত্বরণ ও মন্দন, ঠিক আছে? তো প্রথমে আমি ত্বরণ দিয়ে স্টার্ট করি। আচ্ছা, ত্বরণ দিয়ে আমি প্রথমে স্টার্ট করতেছি। সেটা হচ্ছে সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। আচ্ছা, এখন তোমরা একটা কাজ করো, সেটা হচ্ছে গভীর মনোযোগ দাও। তো ত্বরণের সূত্রটা হচ্ছে a = v - u/t, ঠিক আছে? এটা হচ্ছে ত্বরণের সূত্র। আমি ব্যাপারটা সবকিছু ক্লিয়ার ভাবে বুঝিয়ে দেবো, তোমরা এখন গভীর মনোযোগ দিয়ে মানে শুনতে থাকো এবং লিখতে থাকো যে আমি কি বলি এবং কি লিখি, ঠিক আছে? আচ্ছা, তো এ দ্বারা বোঝা যাচ্ছে ত্বরণ, ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? ভি হলো শেষ বেগ, আমরা সবাই জানি ভি দ্বারা শেষ বেগকে বোঝায়, ঠিক আছে? মানে শেষ বেগকে প্রকাশ করা হয় ভি দ্বারা। আর ইউ দ্বারা হচ্ছে আদি বেগকে প্রকাশ করা হয়, এবং টি দ্বারা সময়কে প্রকাশ করা হয়, ঠিক আছে? এটা হচ্ছে ত্বরণের সূত্র। সবাই অবশ্যই এই ব্যাপারটা মনে রাখবে। তো বিষয় হচ্ছে মনে রাখার আগে বুঝিয়ে দিতে হবে যে ব্যাপারটা আসলে কি। একটা ব্যাপার খেয়াল করো, গভীর মনোযোগ দাও। সেটা হচ্ছে আমরা যখন কোনো একটা গাড়িতে চড়ি, সাপোজ প্রাইভেট কারে চড়ছি, তো প্রাইভেট কারে চড়ার পরে ধরো গাড়িটা স্থির ছিল, গাড়িটা স্থির ছিল। এখন এই গাড়িটা স্থির থাকা মানে স্থির যে ছিল, অর্থাৎ স্থির অবস্থায় গাড়িটার বেগ কত? 0 মিটার পার সেকেন্ড। এখন এই গাড়িটাকে ড্রাইভার সাহেব যিনি আছেন, তিনি কি করলো? তিনি গতিশীল করার জন্য কি করা লাগবে? তার মাস্ট গাড়ির যে অ্যাক্সিলেটর আছে, সেই অ্যাক্সিলেটরকে চেপে ধরতে হবে। তাহলেই তো গাড়ির কি হবে? গাড়ির ত্বরণ হবে, এবং গাড়িটার যে বেগ, সেই বেগটা কি হবে? আস্তে আস্তে বৃদ্ধি পাবে, ঠিক আছে? এই ব্যাপারটাই তো ঘটে, রাইট? তো তখন ধরো গাড়িটা স্থির অবস্থায় ছিল, তো গাড়িটাতে ড্রাইভার সাহেব ত্বরণ বা অ্যাক্সিলারেটর কি করছে? অ্যাক্সিলারেটর সে চেপে ধরছে বা প্রেস করে ধরছে, মানে প্রেস করেছে। প্রেস করার ফলে কি হচ্ছে? সে চেপে ধরে রেখেছে। ধরো যতক্ষণ সে মানে অ্যাক্সিলারেটর চেপে ধরে রাখে, ততক্ষণ মনে করে কি হয়? গাড়িটার বেগ বৃদ্ধি পেতে থাকে, ঠিক আছে? তো ধরো গাড়িটা যখন স্থির অবস্থায় ছিল, তখন তার আদি বেগ ছিল 0 মিটার পার সেকেন্ড, রাইট? রাইট। এবং ধরো ওই ড্রাইভার সাহেব প্রথম 10 সেকেন্ড সে অ্যাক্সিলারেটর
সে অ্যাক্সিলারেটর কি করছে, চেপে ধরে রাখছে। তাহলে অবশ্যই সেই 10 সেকেন্ডই তার কি হয়েছে, অবশ্যই সেই যে 10 সেকেন্ড সময়, সেই 10 সেকেন্ড সময় তার কি হয়েছে, সময়ের সাথে সাথে ওই গাড়িটার বেগটা বৃদ্ধি পাইছে। তো মনে করো যে সময়ের সাথে সাথে গাড়িটার বেগটা বৃদ্ধি পেয়ে 10 সেকেন্ডে একটা নির্দিষ্ট বেগ প্রাপ্ত হয়েছে। ঠিক আছে, বেগ বেড়ে বেড়ে একটা নির্দিষ্ট বেগ প্রাপ্ত হয়েছে, ভালো কথা। তো এই ব্যাপারটা আমরা বুঝলাম। তাহলে মনে করো যে এই ব্যাপারটাই আমরা সহজে চিন্তা করে ধরো লেখার চেষ্টা করি। মনে করো এই এ, আচ্ছা এখন এই যে আমরা বললাম যে গাড়ির ড্রাইভার সাহেব কি করছে, অ্যাক্সিলারেটর প্রেস করে রাখছিল, অ্যাক্সিলারেটর চেপে ধরে রাখছিল। অ্যাক্সিলারেটর দিয়ে কি করে, ত্বরণ দেওয়া হয়। ঠিক আছে, অর্থাৎ ত্বরণ বা অ্যাক্সিলারেশন শব্দের এ থেকে এই এটা আসছে, মানে যেটা দ্বারা ত্বরণকে প্রকাশ করা হয়। আমি আশা করতেছি যে তোমরা এটা বুঝতে পারছো। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে এই যে a ইকুয়ালস টু v-u/t। তো এখন কথা হচ্ছে ধরো সাপোজ ওই যে আমি উদাহরণ দিচ্ছি, ধরো তোমরা যে ড্রাইভার সাহেব গাড়িটা স্থির ছিল, ধরো এখানে ছিল গাড়িটা, এই মনে করো গাড়িটা এখানে ছিল স্থির অবস্থায়, তাহলে গাড়িটার বেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আমি এইভাবে বুঝাই। ধরো গাড়িটা এখানে ছিল, এখান থেকে এই পর্যন্ত আসছে, এখানে ছিল যখন স্থির তখন এর বেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। এখন ধরো গাড়িটা কি করলো, ড্রাইভার সাহেব অ্যাক্সিলারেটর চেপে ধরছে, মনে করো ধরো চেপে ধরছে এবং গাড়িটার বেগ বৃদ্ধি পাচ্ছে, ধরো 10 সেকেন্ড পর্যন্ত চেপে ধরছে, এখানে আসছে। ঠিক আছে, তো মনে করো এই ত্বরণ দেওয়ার ফলে 10 সেকেন্ড ধরে ত্বরণ দেওয়ার ফলে মনে করো যে সে সুষমতরণ বা সমতরণ দিছে। আচ্ছা, সমতরণ সুষমতরণের কনসেপ্টটাও আমি ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ, দুশ্চিন্তা করার কোনো কারণ নাই। তোমরা গভীর মনোযোগ সহকারে ব্যাপারটা বুঝতে থাকো। ঠিক আছে, তো এই যে 10 সেকেন্ডে তার ত্বরণ হইলো, 10 সেকেন্ডে তার ত্বরণ হইলো, মানে ত্বরণ দেওয়ার ফলে গাড়িটার কি হয়েছে, বেগটা বৃদ্ধি পেয়েছে। তো বেগটা বৃদ্ধি পেয়ে 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 মনে করো যে 10 সেকেন্ড এইভাবে অ্যাক্সিলারেটর প্রেস করে তার রাখার ফলে সে 10 সেকেন্ড পর একটা সে বেগ প্রাপ্ত হয়েছে। ধরো সেই বেগটা মনে করো সাপোজ 100 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, 100 মিটার পার সেকেন্ড। আর শুরুতে তার কত বেগ ছিল যখন স্থির ছিল, সেটা ছিল 0 মিটার পার সেকেন্ড। খেয়াল করিও, গভীর মনোযোগ দাও, 0 মিটার পার সেকেন্ড। এখন সময়ের একক কি, সময়ের একক হচ্ছে সেকেন্ড। তো কত সেকেন্ড ধরে ড্রাইভার সাহেব ত্বরণ দিতেছিল, সেটা হচ্ছে 10 সেকেন্ড। তো এখান থেকে আমরা বলতে পারি 100 মিটার পার সেকেন্ড মানে 0 মিটার পার সেকেন্ড, মানে হচ্ছে উপরে আলটিমেটলি 100 মিটার পার সেকেন্ডই থাকে। কারণ কি, কারণ যেহেতু গাড়িটা প্রথম স্থির অবস্থায় ছিল, মানে আদি বেগ 0 ছিল, ইউর মান যখন 0 ছিল। ঠিক আছে, তো ডিভাইডেড বাই 10 সেকেন্ড। এখান থেকে আমরা ইজিলি বলতে পারি না যে এই 10 আর এই 100 কাটাকাটি যে থাকে কত, 10 থাকে। আর এই মিটার পার সেকেন্ড আর নিচে একটা সেকেন্ড আছে, নিচের এই সেকেন্ডটাকে উপরে আনলে ইনটু এস ইনভার্স 1 বা s টু দি পাওয়ার -1ই হয়। তাহলে সূচকের নিয়ম অনুসারে কি হয়, s টু দি পাওয়ার -2 হয়, অর্থাৎ মিটার পার সেকেন্ড স্কয়ার হয়। তো এই মিটার পার সেকেন্ড স্কয়ারই হলো মূলত ত্বরণের একক। ঠিক আছে, তো এখন কথা হইলো এখান থেকে বোঝার একটা বিষয় আছে, সেটা হচ্ছে তো এই যে ত্বরণটা হইছে, এইটা কি হইছে, এটা হচ্ছে এই যে ত্বরণটা হইছে, এই ত্বরণটার মানটা কি ধনাত্মক নাকি ঋণাত্মক, কিছু নাই, মানে প্লাস আছে, মানে ধনাত্মক। ঠিক আছে, তো এই যে সময়ের সাথে সাথে গাড়িটা স্থির অবস্থায় ছিল, ড্রাইভার সাহেব অ্যাক্সিলারেটর প্রেস করে রাখছে বা চেপে ধরে রাখছে, যে কারণে বেগ বৃদ্ধি পাইছে, বেগ বৃদ্ধি পেয়ে একটা বেগ প্রাপ্ত হয়েছে। ফলে আমরা দেখতেছি যে এই যে ত্বরণটা হইলো, মানে বেগ বৃদ্ধি পাওয়ার সময়ের সাথে বেগ বৃদ্ধি পাওয়ার ফলে যে ত্বরণটা হলো, সেটা হচ্ছে ধনাত্মক ত্বরণ, মানে সময়ের সাথে বেগের পরিবর্তনের হার। এখানে কিন্তু বলা হয় না বৃদ্ধির হার, এখানে বলা হয়েছে পরিবর্তনের হার, মানে এই পরিবর্তনটা বৃদ্ধিও হইতে পারে, হ্রাসও হইতে পারে। ঠিক আছে, তো পরিবর্তন দেখো, তাহলে পরিবর্তনটা এখানে যখন বৃদ্ধি হয় তখন এখানে +10 হয়, তো +10 হওয়া যে কথা ইকুয়ালস টু +10। আচ্ছা, +10 লেখা যে কথা, শুধু 10 লেখা একই কথা। তো এইটাকে বলা হয় কি, এটাকে বলা হয় ধনাত্মক ত্বরণ বা ত্বরণ। তোমরা লিখে নিবে ধনাত্মক ত্বরণ বা ত্বরণ। আশা করি ত্বরণের ব্যাপারটা তোমরা বুঝছো। ঠিক আছে, আচ্ছা, তাহলে ত্বরণের একক কি, মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা আশা করি বুঝছো। ঠিক আছে, তো এখন আমি লিখবো হচ্ছে মন্দন। তো আমি একবার চেক করেছি সবকিছু ঠিক আছে কিনা। হ্যাঁ, সকল কিছু ঠিক আছে। আচ্ছা, তো এবার আমি হচ্ছে নিচে লিখবো হচ্ছে মন্দন।
মন্দন। মন্দন হলো সময়ের সাথে বেগের হ্রাসের হারকে মন্দন বলে। বেগের হ্রাসের হারকে মন্দন বলে। সময়ের সাথে বেগের হ্রাসের হারকে মন্দন বলে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন কথা হচ্ছে মন্দনটা তাহলে কখন হবে? ধরো আমি এখানে গাড়িটা এখান থেকে এখানে গেছিল, ভালো কথা। তো এই জিনিসটা কি মনে করো আমি আবার এখানে নিয়ে আসলাম। ইমাজিন করো, ধরো গাড়িটা এখান থেকে এখানে গেছে, মানে ড্রাইভার সাহেব অ্যাক্সিলারেশন দিছে, মানে ত্বরণ দিছে, 10 সেকেন্ড ত্বরণ দিছে। ত্বরণ দেওয়ার ফলে মনে করো গাড়িটা এখানে, মানে সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধি পেয়ে এখানে গেছে। তো এই যে সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধি পেয়ে 10 সেকেন্ড এখানে গেছে, ততটুকু সময় কি হয়েছে? ওই 10 সেকেন্ড সময় কি হয়েছে? ওই 10 সেকেন্ড সময় গাড়িটার ত্বরণ হয়েছে, অর্থাৎ ত্বরণ হওয়ার ফলে বেগ বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, তো এখন খেয়াল করো, এই যে এখানে যে ছিল গাড়িটা 10 সেকেন্ড পর যে অবস্থানে ছিল, সেটাকেই মনে করো যে আমি ইমাজিন করো বা কল্পনা করো যে সেটাকে আমি এখানে নিয়ে আসছি। ওকে, অর্থাৎ এই যে 100 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়েছে 10 সেকেন্ড পর, সেটাকে আমি আবার এখানে নিয়ে আসছি। ঠিক আছে, তোমরা বড় হইলে পাবা ভেক্টর শিফটের ব্যাপারটা, হোয়াটএভার। এখন জাস্ট তোমরা ইমাজিন করো বা কল্পনা করো। এখন এই যে এখানে যে নিয়ে আসলাম, এখানে নিয়ে আসার পরে ওই গাড়ির ড্রাইভার দেখলো যে সামনে থেকে একটা বিড়াল রোড ক্রস করতেছে। তো যখনই দেখলো যে সামনে থেকে একটা বিড়াল রোড ক্রস করতেছে, তখন সাথে সাথে ড্রাইভার সাহেব কি করবে? ব্রেক করবে, যাতে করে বিড়ালটাকে কি করা যায়, যাতে করে বিড়ালটার কাছাকাছি আসার আগেই যাতে গাড়িটা থেমে যাইতে পারে। তো তখন গাড়ির ড্রাইভার সাহেব ব্রেক করলো। তো ব্রেক করার ফলে আমরা কি দেখি? ব্রেক করার ফলে কোনো একটা গাড়ির যে বেগে চলে সেই বেগটা কি হইতে থাকে? সময়ের সাথে সাথে হ্রাস পেতে থাকে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে ওই ব্রেক ঋণাত্মক মন্দনের কাজটা করে, অর্থাৎ সময়ের সাথে সাথে কোনো একটা কিছুর মানে বেগের হ্রাস করে। তো সময়ের সাথে সাথে যে হ্রাস করে ওইটাকেই বলা হয় যে বেগের হ্রাসের হার। এটাই হলো মূলত মন্দন। ঠিক আছে, তো আমি আশা রাখতেছি ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। তো এই জন্য আমরা ইজিলি বলতে পারি যে, এবং সেটাও তো একটা ত্বরণ। সেই ত্বরণটা কি? সেই ত্বরণটা হচ্ছে ঋণাত্মক ত্বরণ। আমরা যদি বলি যে সময়ের সাথে সাথে বেগ হ্রাস পাইছে, মনে করো যে প্রতি সেকেন্ডে বেগ কি, মানে মনে করো যে প্রতি সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড করে বেগ হ্রাস পাইছে সমহারে। তো তখন বলা যায় যে অতএব মন্দন 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অথবা বলা যায় যে ঋণাত্মক ত্বরণ 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কিন্তু আমরা যদি বলি শুধু ত্বরণ কত? শুধু ত্বরণ তখন হবে -10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ সাহিত্যের ভাষাটা ধরাটা খুবই ইম্পর্টেন্ট। প্রথমে আমরা বলছি যখন মন্দন মানেই বুঝেছি ঋণাত্মক ত্বরণ, মানে আগে ঋণাত্মক কথাটা আছে, তাই পরে আমরা শুধু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার বললে কোনো সমস্যা নেই। কিন্তু লাস্টে যখন আমরা বলছি শুধু ত্বরণ, সেই শুধু ত্বরণ বললে আমাদের প্লাস না মাইনাস এটা বলতে হবে। এই জন্য আমরা তখন লিখবো যে -10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আশা করি বুঝতে পারছো তোমার বিষয়টা। তো সেটাই হচ্ছে আমি লিখে দিচ্ছি যে নোট, মন্দনকে ঋণাত্মক ত্বরণও বলা হয়। মন্দনকে ঋণাত্মক ত্বরণও বলা হয়। ঠিক আছে, তো আমি আশা রাখবো যে এতটুকু তোমরা লিখে নিছো। হ্যাঁ, তো আমি এখন মুছে দিচ্ছি এতটুকু। আচ্ছা, এখন কথা হলো ত্বরণ তো আমরা দেখছি যে দুই রকম, একটা হচ্ছে ধনাত্মক ত্বরণ আর একটা হচ্ছে ঋণাত্মক ত্বরণ বা মন্দন। ঠিক আছে, এখন কথা হইলো ত্বরণের আরো দুইটা টাইপ আছে, মানে ত্বরণ মোটা থাকে দুইটা টাইপের। একটা হচ্ছে ধনাত্মক ত্বরণ, যেটাকে আমরা শুধু ত্বরণ বলি, আর একটা হচ্ছে ঋণাত্মক ত্বরণ, যেটাকে আমরা মন্দন বলি। আচ্ছা, তো ত্বরণের আরো দুই রকম ভাবে ত্বরণকে ডিফাইন করা যায়। ঠিক আছে, সেই দুই রকম টাইপ কি আমি বলি।
সেই দুই রকম টাইপ হলো, একটা হচ্ছে সমত্বরণ বা সুষমত্বরণ, ঠিক আছে? একটা হলো সমত্বরণ বা সুষমত্বরণ, আর একটা হচ্ছে অসমত্বরণ। সবাই লিখে নেবে দ্রুত। আচ্ছা, এখন কথা হলো সমত্বরণ বা সুষমত্বরণ কি জিনিস? সমত্বরণ বা সুষমত্বরণ আসলে খুবই সহজ একটা ব্যাপার। সমত্বরণ বা সুষমত্বরণ বলতে আসলে বোঝায়, ধরো কোনো একটা বস্তু প্রথম সেকেন্ডে, মনে করো যদি নির্দিষ্ট একটা ত্বরণে গতিশীল হয় প্রথম সেকেন্ডে, মানে 1 নাম্বার সেকেন্ডে, মনে করো 2 নাম্বার সেকেন্ডে ওই সেম, 2 নাম্বার সেকেন্ডে বা দ্বিতীয় সেকেন্ডে ওই সেম ত্বরণে সে গতিশীল, এরপর মনে করো তৃতীয় সেকেন্ডে ওই সেম ত্বরণে গতিশীল, অর্থাৎ সময়ের সাথে একদম সমহারে, সময়ের সাথে একদম সমহারে বেগ বৃদ্ধি পাচ্ছে, এটাকে বলা হয় সুষম ত্বরণ। সময়ের সাথে সমান, সময়ের সাথে একদম সুষম বা সমহারে কি বেগটা বৃদ্ধি পাচ্ছে বা সময়ের সাথে সুষম হারে বেগটা হ্রাস পাচ্ছে, এটাকে বলা হয় সমত্বরণ, ঠিক আছে? ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে এটা একটা বাস্তব উদাহরণ। আমরা যদি বলি কি হতে পারে, সেটা ধরো আমার হাতে এই মার্কারটা আছে, এই মার্কারটা আছে, এখন মনে করো এই মার্কারটা আমি ছেড়ে দিলাম। আচ্ছা, এই মার্কারটা আমি ছেড়ে দিলাম। আচ্ছা, আমি আবার বলতেছি, ধরো এখানে আমার হাতে মার্কারটা আছে, ঠিক আছে? এই মার্কারটা আছে মুক্তভাবে, ধরো আমি এই মার্কারটাকে মুক্তভাবে ছেড়ে দিছি। তো এই যে মার্কারটাকে ছেড়ে দিলাম, এই মার্কারটা কেন নিচে পড়লো? ধরো মার্কারটা আছে, মার্কারটা আমি ছেড়ে দিলাম, ঠিক আছে? তো মার্কারটা কেন নিচে পড়লো আমি আবারও দেখাইতেছি। মার্কারটা আছে, মার্কারটা ছেড়ে দিলাম, তো এই মার্কারটা নিচে পড়ার কারণটা কি, কিসের কারণে পড়তেছে? সেটা হচ্ছে অভিকর্ষ, অভিকর্ষ মানে অভিকর্ষ বলের কারণে পড়তেছে। আর এই অভিকর্ষ বল থাকার কারণে অভিকর্ষজনিত একটা ত্বরণ এখানে কাজ করতেছে, যেটাকে আমরা বলি অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণের প্রভাবে পড়তেছে। আচ্ছা, তাহলে কথা হচ্ছে অভিকর্ষ ত্বরণের মান আমরা ইতিমধ্যে সবাই অলরেডি জানি, সেটা হচ্ছে 9.8, মানে আদর্শ মান ধরা হয় 9.8 বা 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে? অর্থাৎ এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় যে এই যে মার্কারটা পড়তেছে, পড়ার মানে মার্কারটা যে পড়লো অভিকর্ষ বলের প্রভাবে, যেখানে অভিকর্ষ ত্বরণ কাজ করতেছে, অভিকর্ষ ত্বরণ, এটা দ্বারা বোঝায় যে প্রতি সেকেন্ডেই 9.8 মিটার পার সেকেন্ড হারে, মানে প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড হারে বেগটা বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তো কথা হচ্ছে তোমরা একটু ইমাজিন করো, ধরো কোনো একটা বিল্ডিং এর উপর থেকে কখনো যদি তোমরা দেখো যে একটা বালুর বস্তা বা সিমেন্টের বস্তা, অনেক সময় পরিত্যক্ত বিল্ডিং বা কনস্ট্রাকশনে যদি কাজ চলে কোথাও, তখন তোমরা হয়তো লক্ষ্য করতে পারো কোনো সময়, হ্যাঁ, বাট তোমরা অবশ্যই দূর থেকে সেফলি লক্ষ্য করবে, কখনো কাছে যাবে না, ঠিক আছে? অলওয়েজ সাবধানতা অবলম্বন করবে। দেখবে যে কখনো যদি বালুর বস্তা বা মনে করো যে হ্যাঁ এরকম কিছু টাইপের কিছু পড়ে, তখন খেয়াল করবে যে যখন উপর থেকে ফালায় তখন ধরো এরকম আস্তে 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 পড়তেছে, কিন্তু যখনই একদম নিচে পড়ে, আচ্ছা আমার এটা পড়েই গেল, কিন্তু যখনই একদম নিচে পড়ে, মনে করো যখনই একদম নিচে পড়ে তখন কিন্তু বেগটা অনেক বেশি থাকে। ধরো বালুর বস্তাটা উপর থেকে পড়তেছে, তো যখনই একদম নিচে মাটিটা স্পর্শ করবে তখনই কিন্তু এর কি হয়, তখনই এর মানে একদম উপর থেকে যখন ফেলানো হয়েছে, যখন একদম নিচে মাটি স্পর্শ করার মুহূর্ত, তখন কিন্তু বেগটা অনেক বেশি থাকে, একদম সাই করে একটা সাউন্ড আসে। তোমরা যদি কখনো ছোটবেলায় টম অ্যান্ড জেরি কার্টুন দেখো, তাহলে কিন্তু খেয়াল করবে ওই যে টমের মাথার উপর যদি কোনো কিছু পড়ে, মানে এরকম একটা সিনারিও আমি একবার মানে দেখা পড়ছিল যে টমের মাথার উপরে কোনো একটা কিছু পড়ছে আর কি, মানে অনেক ভারী একটা বস্তু। তো যখন হচ্ছে এইরকম অনেক উপর থেকে পড়ে, যখনই মাটি স্পর্শ করবে তখন কি হয়, তখন অনেক মানে একটা ভেলোসিটিটা অনেক বেশি থাকে। তো এর কারণ কি? এর কারণ প্রথমে যখন বস্তুটা ফেলা হয়েছিল তখন তো এটা ধরো মুক্ত অবস্থায় ছিল, ঠিক আছে? মনে করো এই মার্কারটাই যখন প্রথমে ফেলানো হয়েছিল মুক্ত অবস্থায় ছিল, তো ধরো ছেড়ে দেওয়ার পর প্রথম সেকেন্ডে মনে করে 9.8 মিটার পার সেকেন্ড
বেগ বৃদ্ধি পেয়েছে। পরের সেকেন্ডে ধরো আরো 9.8 মিটার পার সেকেন্ড, মানে আগে যেটা ছিল এর সাথে আরো 9.8 মিটার পার সেকেন্ড কি হয়েছে, অ্যাড হয়েছে, মানে বেগটা সময়ের সাথে আরো বৃদ্ধি পাচ্ছে। ফলে যখন একদম মাটি স্পর্শ করার মুহূর্ত চলে আসে তখন এইভাবে সময়ের সাথে সমহারে বেগ বৃদ্ধি পেতে 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 দেখা যাচ্ছে যে একদম হিউজ অ্যামাউন্টের একটা মানে ভেলোসিটি তখন কাজ করে নিচে পড়ার মুহূর্তে, ঠিক একদম মাটি স্পর্শ করার মুহূর্তে। তো আমাদের একদম মেইন যে ব্যাপারটা বোঝার সেটা হচ্ছে সমতরণ বা সুষমতরণটা হচ্ছে সময়ের সাথে সমহারে বেগটা বৃদ্ধি পায়। বাস্তব এক্সাম্পল অভিকর্ষ ত্বরণ। কারণ অভিকর্ষ ত্বরণের ক্ষেত্রে যদি প্রথম সেকেন্ডে যদি ওই কোন একটা বস্তুর প্রথম সেকেন্ডে যদি 9.8 মিটার পার সেকেন্ড হারে বেগ বৃদ্ধি পায়, ঠিক 5 সেকেন্ড পরে ওই 9.8 মিটার পার সেকেন্ড হারেই বেগটা বৃদ্ধি পাবে, ঠিক আছে। তো কথা হচ্ছে তারপরের যদি আরো 5 অ্যাজ লাইক মনে করো যে সবচেয়ে বড় বর্তমান সময়ে সবচেয়ে বড় দালান বুর্জ খলিফা, ঠিক আছে। তো বুর্জ খলিফার উপর থেকে মনে করো কোনো একটা এভাবে বস্তু বা মার্কার ধরো সাপোজ যে ফেলানো হচ্ছে, তো তখন ধরো প্রথমে মনে করো যে প্রথম যদি প্রথম 5 সেকেন্ডের কথা চিন্তা করো, অথবা দ্বিতীয় সেকেন্ডে যদি অভিকর্ষ ত্বরণের প্রভাবে পড়ে 9.8 মিটার পার সেকেন্ড হয়, 5 সেকেন্ড পরে ওই 9.8 মিটার পার সেকেন্ড হারেই এর বেগটা বৃদ্ধি পাবে, অর্থাৎ এবং 10 সেকেন্ড পরেও যদি হয় সেটা ওই 9.8 মিটার পার সেকেন্ড হারেই বেগটা বৃদ্ধি পাবে। তাহলে আমরা ইজিলি বলতে পারি এটার বাস্তব উদাহরণ হচ্ছে অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ, আচ্ছা ঠিক আছে। এখন কথা হইল অর্থাৎ আমরা একদম মেইন থিম যে ব্যাপারটা বুঝছি সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ একটা সুষমতরণ বা সমতরণ। কারণ এর সময়ের সাথে বেগ বৃদ্ধির হার সমহারে হইতে থাকে, অর্থাৎ সময়ের সাথে সমান হারে বেগ বৃদ্ধির অর্থাৎ সময়ের সাথে সমহারে বেগ বৃদ্ধি পায়। বা একদম ইজিলি বললে মনে করো প্রথম সেকেন্ডেও যদি এর ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, 5 সেকেন্ড পরে এর ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ারই হবে, 10 সেকেন্ড পরও এর ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ারই হবে, অর্থাৎ সকল সময় ত্বরণের মান সেমই থাকে, ঠিক আছে। একদম ইজিলি বললে যে সকল সময়ের ক্ষেত্রেই ত্বরণের মানটা সেম থাকবে, এই জন্যই আমরা বলি এটাকে সমতরণ বা সুষমতরণ। আশা করি আমরা বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। তো এখন বিষয় হচ্ছে আমি এখন অসমতরণের একটা এক্সাম্পল দিতে হবে, অসমতরণের। আচ্ছা, অসমতরণের যে এক্সাম্পলটা আমি দিতে যাচ্ছি সেটা কি দেওয়া যায়, সেটা একদম ইজি। সেই এক্সাম্পলটা ধরো বাস্তব ক্ষেত্রে গাড়ি চালানো। আচ্ছা, এটা কেন হইলো? ধরো প্রথমে মনে করো কোন একটা গাড়ি ড্রাইভার সাহেব মনে করো যে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে স্টার্ট করছে যাওয়া একদম স্থির অবস্থা থেকে, ঠিক আছে। তো এখন যে ঘটনাটা ঘটতেছে সেটা হচ্ছে চালানো স্টার্ট করছে, কিছুক্ষণ যাওয়ার পর দেখলো যে একটা স্পিড ব্রেকার, সে ব্রেক করলো, তার ত্বরণ হয়ে গেল 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কিন্তু সুষম ত্বরণ সময়ের সাথে থাকলো না। 5 সেকেন্ড পর দেখা যাচ্ছে যে একটা স্পিড ব্রেকার পড়লো, তখন সে গাড়িটা স্লো করলো বা অ্যাক্সিলারেটর না চেপে সে ব্রেক চাপলো, অর্থাৎ সেখানে কি হলো, সেখানে মন্দন হইতে থাকলো বা ঋণাত্মক ত্বরণ হইতে থাকলো। তাহলে কিন্তু সেম মেনটেন করা যাচ্ছে না। আবার ধরো কি করলো, আবার স্পিড ব্রেকার চলে গেল, দেখলো যে একদম সুন্দর রাস্তা, ঠিক আছে। তখন আবার সে কি করলো, তখন মানে হাইওয়ে একদম, তখন সে দেখা যাচ্ছে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে গাড়ি গতিশীল করা মানে করলো আর কি, ঠিক আছে। তাহলে তখন দেখা যাচ্ছে যে ত্বরণের পরিমাণ আরো বেড়ে গেল, অর্থাৎ একটা সময় ত্বরণ বাড়লো, একটা সময় কমলো, একটা সময় বাড়লো। বাস্তব ক্ষেত্রে কিন্তু এমনই হয়। আবার কোনো সময় দেখা যাচ্ছে যে ট্রাফিক জ্যামে পড়লো, গাড়িটা একদম ব্রেক করে দিল, ঠিক আছে। অর্থাৎ তখন তার ত্বরণ কি হয়ে গেল, তখন তার ত্বরণ হয়ে গেল 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ বাস্তব ক্ষেত্রে কিন্তু সুষম ত্বরণ বা সমতরণ মেনটেন করা সম্ভব হয় না গাড়ি চালানোর ক্ষেত্রে, ঠিক আছে। তো এটা একটা এক্সাম্পল। তো আমি আশা রাখতেছি যে সমতরণ বা সুষমতরণ এবং অসমতরণের কনসেপ্টটা আমাদের ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। এবং একটা মজার ব্যাপার হচ্ছে আমাদের এই এসএসসি লেভেলে, ঠিক আছে, 9-10 লেভেল বা এসএসসি লেভেলে আমাদের মূলত এই সমতরণ বা সুষমতরণ নিয়েই ম্যাথগুলো করা লাগে, যে কারণে আমাদের ম্যাথগুলো আসলে অনেক ইজি। এই চ্যাপ্টারের ম্যাথগুলো মারাত্মক ইজি, ঠিক আছে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে তোমরা যেই বোর্ড থেকেই পরীক্ষা দাও না কেন, এই চ্যাপ্টার থেকে তোমরা একটা সিকিউ মাস্ট
কমন পাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, মহান আল্লাহ চাহে তো এই চ্যাপ্টার থেকে তোমরা যেই বোর্ড থেকে পরীক্ষা দাও না কেন একটা সিকিউ কমন পাবে ইনশাআল্লাহ। ওকে, তো এখন ব্যাপার হচ্ছে তো খেয়াল করো, এবার আমি একটা নোট লিখে দিচ্ছি, সবাই দ্রুত লিখবে। নোটটা হচ্ছে ত্বরণ ও মন্দন উভয়কেই প্রকাশ করা হয় এ দিয়ে। উভয়কেই প্রকাশ করা হয়, সবাই দ্রুত লিখবে, প্রকাশ করা হয় এ দিয়ে। আচ্ছা, এখন কথা হলো এ দিয়ে কেন প্রকাশ করা হয়? কারণ অ্যাক্সিলারেশন থেকে এ আসছে, অ্যাক্সিলারেশন। আচ্ছা, অ্যাক্সিলারেশন থেকে এ আসছে, ঠিক আছে। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ত্বরণ ও মন্দনের একক ও মাত্রা বের করব। ত্বরণ ও মন্দনের একক ও মাত্রা। আচ্ছা, তাহলে আমরা জানি যে A ইকুয়ালস টু, সূত্র জানি V মাইনাস ইউ, ত্বরণ হোক বা মন্দন হোক, অলওয়েজ যেহেতু দুইটাকে এ দিয়ে প্রকাশ করা হয় এবং দুইটা সূত্র সেম, ত্বরণ ও মন্দনের একক ও মাত্রা, সেটা হচ্ছে আমরা জানি যে A ইকুয়ালস টু V মাইনাস ইউ বাই টি, ঠিক আছে। এখন ধরো ইউর মান 0, মানে একটা ওই যে গাড়ির উদাহরণ দিছিলাম, যেখানে দেখছিলাম যে ইউ বা আদিবেগ 0 মিটার পার সেকেন্ড। ওকে, তো আমরা ধরলাম যে আদিবেগটা 0 মিটার পার সেকেন্ড। তো তখন আমাদের ভি এর মানটা কি হবে? ভি এর এককটা হবে হচ্ছে মিটার পার সেকেন্ডে, যেটা আমরা কিছুক্ষণ আগেই দেখছি। আর টি বা সময়ের এককটা হবে সেকেন্ডে। তাহলে এই সেকেন্ড উপরে চলে গেলে পার সেকেন্ড, এভাবে এই করলে সূচকের ধারা অনুসারে আমরা একক পাবো মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ ত্বরণ ও মন্দন উভয়ের এককই হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, যা ত্বরণ ও মন্দনের একক। তাহলে মাত্রা কি হবে? অতএব মাত্রা হবে হচ্ছে LT ইনভার্স 2। প্রশ্ন হলো কেন? কারণ এই যে দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, এসআই একক, তাহলে দৈর্ঘ্য মানে লেন্থ থেকে আসছে L এবং টাইম থেকে আসছে T, LT ইনভার্স 2। আশা করি ক্লিয়ার। তো এখন যে ব্যাপারটা ঘটতেছে সেটা হলো একটা কোশ্চেন, গভীর মনোযোগ দিয়ে কোশ্চেনটা খেয়াল করবে, কারণ অনেক ইম্পর্টেন্ট কোশ্চেনটা। আমি এটা মুছে দিচ্ছি। আচ্ছা, সবাই গভীর মনোযোগ দিয়ে কোশ্চেনটা খেয়াল করবো, অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আমি একটা কোশ্চেন লিখলাম, সেটা হচ্ছে সমবেগে চললে ত্বরণের মান 0 কেন? সমবেগে চললে ত্বরণের মান 0 হয় কেন? খুবই গুরুত্বপূর্ণ, গভীর মনোযোগ দাও এবং লিখতে থাকো এবং শুনতে থাকো আমি কি বলি। আচ্ছা, তো খেয়াল করো, তো আমরা জানি, আমি এটা সলিউশন করতেছি। আমরা জানি ত্বরণ বা মন্দনের মান A ইকুয়ালস টু V মাইনাস ইউ বাই টি, ঠিক আছে। এখন আমরা এখানে ধরে নিলাম যে যেহেতু বলছে সমবেগ মানে সমান বেগ, সকল অবস্থাতেই বেগের মান সমান, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি যে ধরি সকল অবস্থাতেই বেগ 30 মিটার পার সেকেন্ড। মানে কি হইলো? মানে হইলো ধরো কোনো একটা গাড়ি স্থির অবস্থাতে ছিল, এখন সামান্য একটু ত্বরণ প্রয়োগ করছে, মনে করো 10 সেকেন্ড ত্বরণ প্রয়োগ করে
মনে করো যে এইখানে গাড়িটা আসছে এবং এখানে গাড়িটা আসার পর ড্রাইভার সাহেব আর অ্যাক্সিলারেটর প্রেস করতেছে না, ঠিক আছে, মানে সে আর ত্বরণ দিতেছে না। মনে করো স্থির অবস্থায় ছিল, 10 সেকেন্ড ধরে কোনো একটা নির্দিষ্ট পরিমাণ ত্বরণ দিয়ে 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 গাড়িটা এই পর্যন্ত আসছে এবং এই পর্যন্ত আসার পর গাড়িটার মনে করো যে বেগ, সে যে বেগটা প্রাপ্ত হয়েছে সেটা ধরো 30 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এখন ড্রাইভার সাহেব মনে করো আর ত্বরণ দিচ্ছে না, গাড়িটায় অ্যাক্সিলারেশন দিচ্ছে না। এখন ওই অবস্থাতেই ধরো গাড়িটা রান করতেছে, অর্থাৎ কতটুকু 30 মিটার পার সেকেন্ডে। তো মনে করো যে এইটা 30 মিটার পার সেকেন্ডে সে রান করতেছে, ধরো এই অবস্থায় সময় ধরো 10 সেকেন্ড, আর এই অবস্থায় এতটুকু গেছে, এতটুকু যাওয়ার পর ধরো সময় হচ্ছে 15 সেকেন্ড। অর্থাৎ এই 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ড, এই যে এতটুকু যে সময়, এতটুকু সময় ধরো এই 30 মিটার পার সেকেন্ড অবস্থাতেই গাড়িটা চালাইছে। তো এই 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ডের এতটুকু সময় আমরা বিবেচনা করতেছি। তো এতটুকু সময় আমরা কি দেখতেছি যে 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ডের এতটুকু সময় আমরা দেখতেছি যে সকল অবস্থাতেই গাড়িটার বেগ 30 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তো এখন কি হচ্ছে, গাড়িটার বেগ যেহেতু শেয়ার অ্যাক্সিলারেটর প্রেস করতেছে না, সেহেতু মানে 10 থেকে 15 সেকেন্ডে শেয়ার অ্যাক্সিলারেটর প্রেস করতেছে না, আবার ব্রেকও প্রেস করতেছে না যে মন্দন হবে বা ঋণাত্মক ত্বরণ হবে। কাজেই 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ড আমরা দেখতেছি ওই সমান বেগেই সে যাচ্ছে, অর্থাৎ তার কোনো ত্বরণ হচ্ছে না, মানে সময়ের সাথে বেগটা বাড়তেছেও না এবং কমতেছেও না। তো প্র্যাকটিক্যালি আমরা দেখতে পাচ্ছি যে সময়ের সাথে বেগের কোনো ধরনের পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ ত্বরণ বা মন্দন হচ্ছে না, যেটা আমরা প্র্যাকটিক্যালি বুঝতে পারতেছি। হ্যাঁ, হয় 15 সেকেন্ড পর সে ব্রেক দিলে হয়তো কমবে, মানে ঋণাত্মক ত্বরণ হবে বা মন্দন হবে, অথবা যদি সে অ্যাক্সিলারেটর চাপে 15 সেকেন্ডের পর, তাহলে গাড়িটার স্পিড বাড়বে বা ত্বরণ হবে, ঠিক আছে, সেটা পরের বিষয়, ভিন্ন বিষয়। বাট 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ড বিষয়টা নিয়ে ধরো আমরা চিন্তা করতেছি। তো সেই অবস্থাতে আমরা বুঝলাম যে সকল অবস্থাতেই বেগ 30 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে এখানে কি হবে দেখো, তাহলে এখানে হবে ওই যে 15 সেকেন্ড সময় ছিল তার 30 মিটার পার সেকেন্ড বেগ, আর 10 সেকেন্ড সময়তেও তার ছিল হচ্ছে 30 মিটার পার সেকেন্ড বেগ, ওকে, মানে আদি বেগ, ওকে, আর এটা শেষ বেগ, এবং সময় কনসিডার করছি 5 সেকেন্ডের আলোকে। তাহলে 30 মিটার পার সেকেন্ড। এখন কথা হচ্ছে ওই যে আমরা প্র্যাকটিক্যালি দেখছি যে 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ড সময়ে 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ড সময় গাড়িটা সমবেগে চলছে, অর্থাৎ তার ত্বরণ বাড়েও নাই কমেও নাই, অর্থাৎ ত্বরণের মান, অর্থাৎ দেখো 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ড সময় সে এই 5 সেকেন্ড সময় সে কি হয়েছে, সমবেগে চলছে, অর্থাৎ তার বেগ বাড়েও নাই কমেও নাই। তাহলে ত্বরণের পরিবর্তন শূন্য, কারণ ত্বরণ দিলেই তার বেগটা বাড়বে, অথবা ত্বরণ দিলেই তার বেগটা হ্রাস হবে, কারণ ওই যে ব্রেক চাপা ওইটা এক ধরনের ত্বরণ, কি ত্বরণ, ঋণাত্মক ত্বরণ বা মন্দন, কিন্তু সে কোনো ত্বরণ দেয়ই নাই, কাজেই সময়ের সাথে বেগের পরিবর্তন হয় নাই, ঠিক আছে, ওই সেম বেগেই সে চলতেছিল। কাজেই আমরা প্র্যাকটিক্যালি দেখতেছি যে 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ড সময় ওই গাড়িটার এই 5 সেকেন্ড সময়ের কথা চিন্তা করে আমরা দেখছি যে তার বেগ সমবেগে সে চলতেছে, অর্থাৎ ত্বরণ বা মন্দন হচ্ছে না, যেটা আমরা প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি। কিন্তু থিওরিটিক্যালি সেটা আমরা কেমনে দেখবো, সেটা থিওরিটিক্যালি আমরা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনের মাধ্যমে দেখতেছি। সূত্রে বসায় আমরা কি করলাম, 30 মিটার পার সেকেন্ড মাইনাস 30 মিটার পার সেকেন্ড, দ্যাট মিনস উপরে রয়ে গেল 0 ডিভাইডেড বাই নিচে কি 5, দ্যাট মিনস ত্বরণ হবে 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো আমরা বুঝলাম যে তাহলে এই ইজিলি একটু থেকে আমরা ইজিলি বুঝতে পারি যে সুতরাং সমবেগে চললে কোন বস্তু তার ত্বরণ শূন্য হয়। আচ্ছা, আমি আশা করতেছি এতটুকু তোমরা বুঝছো এবং আমরা এতটুকু বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো এখন আমি যে কাজটা করতে যাচ্ছি, সেটা হচ্ছে গতি রিলেটেড 4টি সূত্র আছে আমাদের, খুবই ইম্পর্টেন্ট সূত্র 4টা, সেগুলো আমি এখন লিখবো। সবাই দ্রুত লিখবে এবং গভীর মনোযোগ সহকারে শুনতে থাকবে যে আমি কি করতেছি, এবং দ্রুত লিখে নিবে, এবং অবশ্যই
গভীর মনোযোগ সহকারে তোমরা অবজার্ভ করবে যে আমি কি করতেছি। তাহলে আমি লিখতেছি গতি রিলেটেড চারটি সূত্র। আচ্ছা, তো প্রথমে আমি ত্বরণের সূত্রতে কি লিখছিলাম, দেখো ত্বরণের সূত্রতে আমি লিখছিলাম যে a = v - u/t। এটা আমরা দেখছিলাম কি, এটা দেখছিলাম আমরা ত্বরণের সূত্র। ঠিক আছে, তো এখান থেকে আমরা বলতে পারি আর্গুমেন্ট করে দিই যে at = v - u। এখন এই মাইনাস ইউটাকে যদি পক্ষান্তর করে এখানে নিয়ে আসি তাহলে হয় হচ্ছে প্লাস ইউ, অর্থাৎ u + at। ওকে, তাহলে অতএব আমরা কি বলতে পারি যে v = u + at। ঠিক আছে, v = u + at। তো এইটা হচ্ছে আমাদের গতি রিলেটেড ফার্স্ট সূত্র বা ফার্স্ট সমীকরণ। ঠিক আছে, তো এটা কিসের ক্ষেত্রে? অবশ্যই সমত্বরণের ক্ষেত্রে, কারণ আমরা এই যে মানে আমরা বলছিলাম যে আমাদের লেভেলে আমরা সমত্বরণ নিয়েই ডিল করি। ওকে, তাহলে এটা সমত্বরণের ক্ষেত্রে গতির সমীকরণ, সমত্বরণের ক্ষেত্রে গতির সমীকরণ, যেটাকে আমরা মূলত 1 নম্বর সমীকরণই বলি, 1 নম্বর সমীকরণ। আচ্ছা, তো এরপর যেটা আসবে সেটা হচ্ছে আমরা এইটুক লেখার দরকার নেই, আমরা v = s/t এটা লেখার দরকার নাই, যেটুকু আমি লিখতেছি এটা আমরা সবাই লিখছিলাম যে v = s/t সবাই দেখছি। তাহলে এখান থেকে আমরা ইজিলি লিখতে পারি যে ac = vt। ঠিক আছে, ac = vt আমরা লিখতে পারি। তো কথা হচ্ছে এই v এর জায়গায় মনে করো কোনো একটা গাড়ি সবসময় তো আর একই বেগে চলে না, সমান বেগে চলে না, ম্যাক্সিমাম টাইম বাস্তব ক্ষেত্রে তো আর গাড়িগুলো সেম বেগে চলাটা সম্ভব হয় না বা সমবেগে চলা সম্ভব হয় না। সেক্ষেত্রে একটা আদি বেগ আর একটা কি শেষ বেগ থাকে। তো আদি বেগ আর শেষ বেগ /2, মানে 2 দ্বারা ভাগ করে আমরা কি পাই? গড় বেগ পাই। তো গড় বেগটাকে যদি আমরা এখানে বসায় দিই তখন কি হয়? u + v হয়, v/2 × t হয়। ঠিক আছে, তাহলে তখন আমরা দূরত্ব পেয়ে যাই। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গতি রিলেটেড সেকেন্ড সমীকরণ। তো এতটুকু লেখার দরকার নাই, তোমরা ডিরেক্ট সমীকরণটাই লেখো। তো তাহলে আমরা বলতে পারি ac = u + v/2 × t। ঠিক আছে, এটা হচ্ছে, তো এটা হচ্ছে কিসের ক্ষেত্রে? সমত্বরণের ক্ষেত্রে। কারণ কি? কারণটা আমি বোঝাচ্ছি, আগে লেখো। তো এইটা হচ্ছে সমত্বরণের ক্ষেত্রে গতির সমীকরণ 2 নম্বরটা। সমত্বরণের ক্ষেত্রে গতির সমীকরণ কয় নাম্বারটা? 2 নাম্বারটা। আচ্ছা, এরপর তোমরা খেয়াল করো, সেটা হচ্ছে, আচ্ছা তো এখানে কথা আছে যে এখানে কেন সমত্বরণ হইল। এখানে সমত্বরণ হওয়ার কারণ হচ্ছে, ধরো কোন একটা গাড়ি শুরুতে একটা বেগ ছিল, শেষে একটা বেগ আছে, তাহলে নিশ্চয়ই এই গাড়িটা কি হয়েছে? বেগটা পরিবর্তন করছে। তো বেগ পরিবর্তন হলেই তো মানে বেগ পরিবর্তন হলেই তো ওখানে ত্বরণের একটা কেস থাকবে। তো এই কারণে আমরা এখানেও সমত্বরণের কথাটা বা সমত্বরণ নিয়ে ডিল করা হয়। ঠিক আছে, ঠিক আছে। তো তারপর তাহলে এটা ছিল সমত্বরণের ক্ষেত্রে গতির সমীকরণ 1, দেন এটা হচ্ছে সমত্বরণের ক্ষেত্রে গতির সমীকরণ 2। দেন আমরা যদি এখানে একটা কাজ করি, সেটা হলো এখান থেকে আমরা যদি ভি এর মানটা বসাই, এখান থেকে আমরা কিসের মানটা বসাই? যদি আমরা ভি এর মানটা বসাই, ঠিক আছে, খেয়াল করো এই সূত্রেই মনে করো আমরা ভি এর মানটা বসাইলাম, এখান থেকে ভি এর মানটা বসাইলাম। ধরো ac = u + v এর মান কত? u + at /2 × t। তাহলে এখান থেকে ac = কি পাওয়া যাবে? 2u + at /2 × t, অর্থাৎ এখান থেকে ac = পাওয়া যাবে 2 কাটা, আর এখান থেকে পাওয়া যাবে ut, আর এখানে হাফ at × t, অর্থাৎ ut + হাফ at²। ঠিক আছে, তো এটা একটা সূত্র বা সমীকরণ, সবাই লিখে নিবে মাস্ট। ঠিক আছে, আমি এটা কেটে দিচ্ছি। তো কোথা থেকে আসছে সেটা হয়তো বুঝতে পারছো তোমরা। সেটা হচ্ছে, তো এখানেও মূলত সমত্বরণ নিয়েই ডিল হয়। ঠিক আছে, কারণ এই সূত্র যদি সমত্বরণ থেকে পাই, এটাও সমত্বরণ থেকে পাই, আর সমত্বরণের এটাই তো মূলত এখানে ভি শেষ বেগ আকারে মানে বসানো হয়েছে। এই কারণে যে ঘটনাটা ঘটতেছে সেটা হচ্ছে, এই কারণে এখানেও লিখতে হবে মাস্ট আমাদের যে সমত্বরণের ক্ষেত্রে
গতির সমীকরণ কয় নাম্বার? 3 নাম্বার। গতির সমীকরণ এটা 3 নাম্বার। আচ্ছা, তো ঠিক একইভাবে আচ্ছা, তো এই 3টা সূত্র। এখন কথা হচ্ছে আরো 2টা সূত্র আছে একদম সহজ সহজ। তো আমি আশা রাখতেছি যে এই 3টা সূত্র তোমরা মাস্ট বুঝতে পারছো। তো যদি বুঝে থাকো অবশ্যই এই 3টা সূত্র 3-4 বার করে তোমরা প্রত্যেকে প্র্যাকটিস করে একদম যাতে লাইফ টাইম মনে থাকে, ঠিক আছে? এইভাবে প্র্যাকটিস করে অবশ্যই তোমরা এই 3টা সূত্র বুঝে বুঝে প্র্যাকটিস করে মনে রাখবে, ঠিক আছে? এবং আমি আশা রাখি সেটা তোমরা পারবে ইনশাআল্লাহ। তো এখন বুঝতে হবে, ধরো কোন একটা গাড়ির শুরুর বেগ আমরা পাই, মানে এখন বুঝতে হবে যে কোনটা কখন আমরা প্রয়োগ করবো, এই বিষয়টা বুঝতে হবে। ধরো একটা গাড়ির শুরুর বেগ আমরা পাচ্ছি, শেষ বেগ পাচ্ছি, এবং ধরো সময় দেওয়া আছে, তাহলে দূরত্ব আমরা ইজিলি বের করতে পারবো, ঠিক আছে? আবার ধরো এইখানে ধরো সমতরণে কোনো একটা গাড়ি চলতেছে, আদিবেগ জানা, সময় জানা, তখন আমরা ইজিলি দূরত্ব বের করতে পারবো, ঠিক আছে? আবার ধরো আদিবেগ জানা, সমতরণ জানা, সময় জানা, ইজিলি আমরা শেষ বেগ বের করতে পারবো। তো ডেটা বা সূত্রগুলো বুঝে বুঝে প্র্যাকটিস করে মনে রাখবা তোমরা অবশ্যই লাইফ টাইমের জন্য ইনশাআল্লাহ। দেন ম্যাথ করার সময় জাস্ট ডাটাগুলো বসাবা, উপাত্তগুলো বসাবা, দেন দেখবা যে কি কি দেওয়া আছে আর কি চাইছে, তারপর ইজিলি তোমরা সলভ করতে পারবা ইনশাআল্লাহ। তো আমি আশা রাখি যে এতটুকু তোমরা লিখে নিছো। তো আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে উপর থেকে 2 লাইন মুছে দিচ্ছি। আচ্ছা, তো প্রথম যে সূত্রটা পাইছিলাম সেটা কি পাইছিলাম, যে v = u + at। এখন এটাতে আমরা কি করব, বোথ সাইড স্কয়ার করি। ধরো v² = u + at হোল স্কয়ার। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে v² = u² + 2uat + a²t², ঠিক আছে? তো এখান থেকে আমরা যে কাজটা করতে পারি, v² = u² প্লাস, এখান থেকে আমরা কি করব, 2a কমন নিই। 2a যদি কমন নিই তাহলে এখানে পাওয়া যাবে ut প্লাস হাফ at²। কিভাবে হইলো? হ্যাঁ, তার মানে 1, তারপর হচ্ছে a² আর ওখানে হচ্ছে t²। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যাতে v² = u² প্লাস 2as। তো এটা হচ্ছে গতি রিলেটেড 4 নাম্বার সূত্র, ঠিক আছে? এটা এবং অবশ্যই এখানে সমতরণ ডিল হচ্ছে সমতরণ নিয়ে, ঠিক আছে? তাহলে আমরা এখানে বলতে পারি কি, ইজিলি বলতে পারি যে সমতরণের ক্ষেত্রে গতির সমীকরণ 4 নাম্বার। সমতরণের ক্ষেত্রে গতির সমীকরণ কয় নাম্বার? 4 নাম্বার, ঠিক আছে? আচ্ছা, এখন আমি একটা কথা বলি, সেটা হচ্ছে তোমাদেরকে এই যে এইগুলো কি করা লাগবে না? এগুলো কোথাও লাগবে না। তাহলে এগুলো আমি কেন করাইলাম? তোমরা যাতে বুঝো, তোমরা যাতে এই সূত্রগুলো কিভাবে আসছে সেটা বুঝতে পারো, এবং যাতে তোমরা একটা ফিল নিতে পারো, ঠিক আছে? এখান থেকে এই কারণেই মূলত সূত্রের প্রমাণগুলো দেখানো। কিন্তু তোমাদের সূত্রের প্রমাণগুলো লাগবে না, কিন্তু তোমাদের এই সূত্রগুলো মাস্ট মনে রাখতে হবে। এই জন্য তোমরা এইগুলা জাস্ট বুঝে বুঝে সূত্রগুলা 3-4 বার প্র্যাকটিস করবে, ঠিক আছে? তাহলেই দেখবে এগুলো তোমাদের লাইফ টাইম মনে থাকবে ইনশাআল্লাহ। ওকে, তো এরপর তোমরা খেয়াল করো, সেটা হচ্ছে দেন আমরা দেখছিলাম যে ac না, আমরা একটা সূত্র দেখছিলাম বেগের সূত্র। সেটা কি দেখছিলাম, যে v = s/t। তো এখান থেকে আমরা বলতে পারি ইজিলি যে ac = vt। দেখো সবগুলো সমতরণের ক্ষেত্রে, মানে এই যে 4টা সূত্রই হলো সমতরণের ক্ষেত্রে। কিন্তু এই যে 5 নাম্বার একটা সূত্র আমরা শিখবো ac = vt, এটা হলো সমবেগের ক্ষেত্রে। এটা হচ্ছে সমবেগের ক্ষেত্রে গতির সূত্র, সমবেগের, এবং এটাকে আমি 5 নাম্বার নামকরণ করলাম। যাও, এটা হলো সমবেগের ক্ষেত্রে গতির সূত্র, এটাকে আমি 5 নাম্বার নামকরণ করলাম। অর্থাৎ কোন একটা গাড়ি চলতেছে, ধরো সমবেগে চলতেছে, তো সমবেগের ক্ষেত্রে সমবেগ মানেই তোমরা ac = vt সূত্র অ্যাপ্লাই করবে।
আবার ধরো সমতরণের একটা এক্সাম্পল দেওয়া আছে যেখানে সময় নাই কিন্তু তোমার শেষ বেগ বের করা লাগতেছে, আদি বেগ জানা, সমতরণের মান জানা, দূরত্ব জানা কিন্তু শেষ বেগ জানো না, তখন তোমরা এই সূত্রে অ্যাপ্লাই করলে। অর্থাৎ সূত্রগুলো বুঝে বুঝে মাস্ট মনে রাখবে এবং কি দেওয়া আছে কোশ্চেন আর কি চাইছে এইটার আলোকে তোমরা বুঝে বুঝে ম্যাথগুলো প্র্যাকটিস করবে, দেখবে যে প্রায় সকল ম্যাথই তোমরা নিজেরাই সলভ করতে পারবে ইনশাআল্লাহ। তো এখন আমি ডিরেক্ট বোর্ড কোশ্চেন সলভ করতে চলে যাব, ঠিক আছে? এই কোশ্চেনটা আসছে ঢাকা বোর্ড 21 সালে আসছে। এই কোশ্চেনটা ঢাকা বোর্ড 2021 সালে আসছে। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে নিচে একটি গাড়ির বেগ, কোশ্চেনটা দিছে কি তোমরা সবাই দ্রুত তুলবে। নিচে একটি গাড়ির বেগ, সময়, বেগ এবং সময়ের তথ্য দেওয়া হলো, ঠিক আছে? সময়ের তথ্য দেওয়া হলো। আচ্ছা, তো খেয়াল করো কি কি সময়ের তথ্য দিছে, সময় এবং বেগের তথ্য দিছে, তো সেটা আমি কি কি দেওয়া আছে সেটা আমি তুলি। ধরো সময় সেকেন্ডে, মানে সময়ের এসআই একক ওরা সেকেন্ডে দিয়ে দিছে, আর দিছে হলো বেগ মিটার পার সেকেন্ডে এসআই এককে দিয়ে দিছে, ঠিক আছে? প্রথমে ওরা এখানে দিছে ধরো যখন সময় 0 সেকেন্ড তখন বেগ 0 মিটার পার সেকেন্ড, যখন সময় 5 সেকেন্ড তখন বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, যখন সময় 10 সেকেন্ড তখন বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, যখন সময় 15 সেকেন্ড তখন বেগ 15 মিটার পার সেকেন্ড, যখন সময় 20 সেকেন্ড তখন সময় 20 মিটার পার সেকেন্ড, যখন সময় 25 সেকেন্ড তখন সময় 20 মিটার পার সেকেন্ড, যখন সময় 30 সেকেন্ড তখন সময় 20 মিটার পার সেকেন্ড, যখন সময় 35 সেকেন্ড তখন সময় তখন বেগ 15 মিটার পার সেকেন্ড, যখন সময় 40 সেকেন্ড তখন বেগ 10 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখন গরু নম্বর কোশ্চেন আমাকে বলছে ওরা যে উদ্দীপকের আলোকে বেগ সময় লেখচিত্র অঙ্কন করো। বেগ সময় লেখচিত্র অঙ্কন করো উদ্দীপকের আলোকে, ঠিক আছে? তো খেয়াল করো এই জাতীয় প্রবলেমগুলোতে সবসময় খেয়াল রাখবে যে এই জাতীয় প্রবলেমগুলোতে কি করতে হবে, ধরো ওয়াই অ্যাক্সিস বরাবর একটা লাইন টানতে হবে এবং এক্স অ্যাক্সিস বরাবর একটা লাইন টানতে হবে, ঠিক আছে? এবং এই জাতীয় প্রবলেমগুলোতে সময়কে এক্স অ্যাক্সিস বরাবর রাখবে। তোমরা সময়কে কি করবে, এই জাতীয় প্রবলেমগুলোতে তোমরা সময়কে এক্স অ্যাক্সিস বরাবর রাখবে। তো আমি সময়কে এক্স অ্যাক্সিস বরাবর রাখলাম, ঠিক আছে? এবং তোমাদের যে বেগ যে থাকবে বেগকে ওয়াই অ্যাক্সিস বরাবর রাখবে, বেগকে ওয়াই অ্যাক্সিস বরাবর রাখবে, ঠিক আছে? খুব সহজ এই প্রবলেমগুলো অনেক ইজি। তো মনে করো এখানে ও বিন্দু দিবে, ও বিন্দু মানে ধরো যেখানে 0 আর কি, ঠিক আছে? এরপর তোমরা খেয়াল করবে যে সময় কত পর্যন্ত আছে, ওইগুলো সমভাবে তোমরা দিতে থাকবে। সময় দেখছো যে 0 থেকে 40 পর্যন্ত আছে, তো ওইভাবে তোমরা সমভাবে দিতে থাকবে। ধরো আমি সমভাবে দিতে থাকি, এইটা ধরো 5, এইটা মনে করো 10, এইটা মনে করো 15, এইটা মনে করো 20, এইটা মনে করো 25,
এটা মনে করো 30, এটা মনে করো 35। হ্যাঁ, সমভাবে যেন 5 বজায় থাকে, ঠিক আছে? একদম একুরেট হওয়ার দরকার নেই, বাট একুরেট, অনেকটাই একুরেট করার চেষ্টা করবে আর কি, মানে সমভাবে এইভাবে 5 ঘর 5 ঘর 5 ঘর দিতে থাকবে। আর তোমরা তো স্কেল দিয়ে করবে, তোমরা তো পরীক্ষার হলে স্কেল দিয়ে করবে, স্কেল দিয়ে করলে দেখা যাচ্ছে একদম একুরেটলি তোমরা করতে পারবে ইনশাআল্লাহ, ঠিক আছে? এখানে হচ্ছে 40। ওকে, তো এখন দেখবা যে তোমার বেগের ক্ষেত্রে কত পর্যন্ত আছে। বেগের ক্ষেত্রে ম্যাক্সিমাম আছে 0 হলো লোয়েস্ট, আর ম্যাক্সিমাম ভ্যালু আছে 20। আচ্ছা, ভালো কথা। তাহলে আমরা 25 পর্যন্তই ধরো নিই। ধরো এখানে আছে 5, সমভাবে নিই 5, এই ধরো 10, এই ধরো 15, এই ধরো 20, হ্যাঁ এই ধরো 20, আর লাস্ট মনে করো আমরা ধরো 25 নিই, ঠিক আছে? তো এখন খেয়াল করো, সেটা হচ্ছে যখন সময় ছিল 0 তখন বেগ ছিল 0 মিটার পার সেকেন্ড। যখন সময় 5 সেকেন্ড তখন বেগের মান 5 মিটার পার সেকেন্ড, দ্যাট মিনস এখানে। যখন সময় 10 সেকেন্ড তখন বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, দ্যাট মিনস 10 সেকেন্ড বনাম 10 মিটার পার সেকেন্ড, ভালো কথা। যখন সময় হলো 15 সেকেন্ড অর্থাৎ এটা, তখন বেগ হলো 15 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এই সোজাসুজি 15 এর সোজাসুজি হবে, রাইট। এরপর যখন ধরো সময় 20 সেকেন্ড তখন বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, অর্থাৎ একদম এই সোজাসুজি। আচ্ছা, এরপর যখন ধরো সময় 25 সেকেন্ড তখন বেগ ওই 20 মিটার পার সেকেন্ডই আছে। যখন ধরো সময় 30 সেকেন্ড, হ্যাঁ যখন সময় 30 সেকেন্ড তখন বেগ তোমাদের 20 মিটার পার সেকেন্ডই বেগ আছে, ঠিক আছে? আচ্ছা, যখন 35 সেকেন্ড তখন কি, তখন আবার কি বেগ কমে গেছে, অর্থাৎ মন্দন হয়েছে, তখন 15 মিটার পার সেকেন্ড, সোজাসুজি 15। আচ্ছা, আর যখন সময় হচ্ছে 40 মিটার পার সেকেন্ড তখন বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। ওকে, এখন আমরা উদ্দীপকের আলোকে তথ্যগুলো কি করছি, তথ্যগুলো বসাইছি লেখচিত্রে। এখন বসানোর পর এখন কি করতে হবে, এখন জাস্ট এগুলোকে যোগ করে দিতে হবে। তো আমরা যোগ করি, তোমরা পরীক্ষার খাতায় এগুলো স্কেল দিয়ে বসাবে এবং স্কেল দিয়ে যোগ করবে। আচ্ছা, আমারটা একদম অ্যাপ্রোপ্রিয়েট হয় নাই কারণ আমি স্কেল দিয়ে করি নাই, তোমরা স্কেল দিয়ে করবে, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা নামকরণ করি। ধরো এটা ও, মানে পরিবর্তন মানে যেগুলোতে পরিবর্তন হয়েছে সেখানে আমরা এই করব, মানে নামকরণ করবো। এটা আমাদের নিজেদের ইচ্ছা মতো আমরা করতে পারি, কোনো সমস্যা নেই। তো এইটাকে আমরা নামকরণ করি ও এ, এই অংশটাকে ও এ নামকরণ করি, এই অংশটাকে এ বি নামকরণ করি, আর এই বি থেকে একটুকু আবার পরিবর্তন হয়েছে তো একটুকে আমরা বিসি নামকরণ করি। তো আমাদের লেখচিত্র কমপ্লিট, আলহামদুলিল্লাহ। তো এখানে আমরা বলতে পারি যে এটা হচ্ছে কি চিত্র, বেগ সময় লেখচিত্র। চিত্র হচ্ছে বেগ সময় লেখচিত্র, কিন্তু বেগ সময় লেখচিত্র লেখছি ভালো, এবার আমাদেরকে ব্যাখ্যা দিতে হবে। ব্যাখ্যা দিব কি, যে প্রথম 20 সেকেন্ডে তোমরা অবশ্যই ব্যাখ্যা দিয়ে দিবে। সেটা হচ্ছে 0 সেকেন্ড থেকে, এই যে 0 সেকেন্ড থেকে 20 সেকেন্ড সময় কি হয়েছে, সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধি পেয়েছে। 0 সেকেন্ড থেকে তোমরা লিখবে এখানে 0 সেকেন্ড থেকে 20 সেকেন্ড সময়কালে, অর্থাৎ ও এ অংশে সময়কালে। আচ্ছা, তোমরা লিখবে 0 সেকেন্ড থেকে 20 সেকেন্ড সময়কালে কি হয়েছে, মানে সময়ের সাথে বেগ বৃদ্ধি পেয়েছে। সময়ের সাথে তোমরা ধরো এটা নিচে লিখবে, অথবা তোমরা উপরে হ্যাঁ তোমরা গ্রাফ আঁকে তারপর নিচে তোমরা এই ব্যাখ্যাটা এক্স্যাক্টলি দিয়ে দিতে পারবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এখানে 0 সেকেন্ড থেকে 20 সেকেন্ড সময়কালে সময়ের সাথে বেগ কি হয়েছে, সময়ের সাথে বেগ বৃদ্ধি পেয়েছে। এই যে দেখো, সময়ের সাথে বেগ বৃদ্ধি পেয়েছে, মানে প্রথমে ছিল ওই যে 5 মিটার পার সেকেন্ড, 5 সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড, 15 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড। আচ্ছা, সময়ের সাথে বেগ বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে? তার মানে কি, অর্থাৎ ওই অংশে ত্বরণ হয়েছে। হ্যাঁ, ওই যে আমি বলছিলাম কি, ধরো কোন একটা গাড়ি চলতেছে, গাড়িটা কি করছে, অ্যাক্সিলারেটর, মানে ড্রাইভার সাহেব অ্যাক্সিলারেটর
চেপে ধরছে, বা মনে করো যে হ্যাঁ সে গাড়িটা মানে কোন একটা গাড়ি চলতেছে, ড্রাইভার সাহেব অ্যাক্সিলারেটর চেপে ধরে রাখছে, তো মনে করো ত্বরণ হচ্ছে, সময়ের সাথে বেগ বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে, ওই ব্যাপারটাই আসলে এখানে চিত্রিত হয়েছে। এরপর মনে করো সে আর অ্যাক্সিলারেটর চেপে ধরে নেয়, ব্রেকও চেপে ধরে নেয়, সমবেগে ধরো চলতেছে, সেটা কোন অংশে, সেটা হচ্ছে এবি অংশে। তাহলে এবি অংশে কি হয়েছে, এবি অংশে তোমরা লিখতে পারো আবার এবি অংশে সময়ের সাথে বেগ বৃদ্ধি, সময়ের সাথে বেগ বৃদ্ধি পায়নি, অর্থাৎ এবি অংশে গাড়িটি সমবেগে চলেছে, ঠিক আছে। আর বিসি অংশে কি হয়েছে, তোমরা বলতে পারো যে বিসি অংশে সময়ের সাথে, এটা লিখে দেবে যে বিসি অংশে সময়ের সাথে গাড়িটির বেগ হ্রাস পেয়েছে, অর্থাৎ বিসি অংশে কি হয়েছে, মন্দন হয়েছে, ঠিক আছে। তোমরা এইভাবে কি করবে, মন্দন হয়েছে। আচ্ছা, তোমরা যে কাজটা করবে এভাবে চিত্রটা একুরেটলি আঁকবে, লেখচিত্র যেভাবে আমি আঁকা শিখিয়েলাম এভাবে একুরেটলি তোমরা চিত্রটা আঁকবে এবং ব্যাখ্যাটাও টু দ্য পয়েন্টে অ্যাপ্রোপ্রিয়েটলি দিয়ে দিবে, তাহলে তোমরা ফুল মার্কস অর্থাৎ 3-এ 3 তোমরা পেয়ে যাবে ইনশাআল্লাহ। তো ঠিক আছে, তো আমি এবার ঘোড়া নাম্বারে চলে যাচ্ছি। আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো এবং লিখেছো। আমি এবার ঘোড়া নাম্বার চলে যাচ্ছি। এতটুকু মশা আসলে উচিত হয় না, যাই হোক আমি রিপেয়ার করে নিচ্ছি। আচ্ছা, এখানে ছিল সময় সেকেন্ড, আর এখানে ছিল বেগ মিটার পার সেকেন্ড, এখানে ছিল 0, এখানে ছিল 0, ঠিক আছে। যখন 5 ছিল এখানে ছিল 5, এখানে ছিল 10। ওকে। এখন ঘোড়া নাম্বার কোশ্চেনটাই আমাকে কি বলছে, ঘোড়া নাম্বার কোশ্চেনটা আমাকে বলছে সেটা হচ্ছে গাড়িটির সম্পূর্ণ অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। গাড়িটির সম্পূর্ণ অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। আচ্ছা, তো এবার খেয়াল করো বিষয়টা, সেটা হচ্ছে এটা আমি সলিউশন করতেছি। তো সলিউশন করার ক্ষেত্রে তিনটা ব্যাপার খেয়াল করতে হবে। সেটা হচ্ছে ওই যে গ্রাফ থেকে আমরা দেখছিলাম, সেটা হচ্ছে প্রথমে কি হয়েছিল, প্রথমে ও এ অংশে বেগ সময়ের সাথে বাড়ছিল, দ্যাট মিনস ও এ অংশে ত্বরণ হয়েছিল। এরপর এবি অংশে কি হয়েছিল, এবি অংশে সমবেগে চলছিল, আর বিসি অংশে বেগ হ্রাস পেয়েছিল অর্থাৎ মন্দন হয়েছিল। তো আমরা যদি গ্রাফ থেকে না দেখেও আমরা ব্যাপারটা বুঝতে পারি, সেটা হলো উদ্দীপকের তথ্য থেকে দেখি। দেখো উদ্দীপকে যে তথ্য দেওয়া আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সময়ের সাথে 0, 5, 10, 15, 20 অর্থাৎ এরপর 20, 20, 20 অর্থাৎ দেখা যাচ্ছে যে প্রথম 20 সেকেন্ডে বেগ বৃদ্ধি পাচ্ছে, পরে 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ড সময়কালে কি হচ্ছে, বেগ সেম আছে, পরে 30 থেকে 40 সেকেন্ড সময় আবার বেগ হ্রাস পাচ্ছে। তাইলে বেগ বৃদ্ধির জন্য S1 বা প্রথম অতিক্রান্ত দূরত্ব আমাকে বের করতে হবে।
এরপর সমবেগের জন্য অতিক্রান্ত দূরত্বটা অন্য সূত্র দিয়ে বের করতে হবে। এবং সবার লাস্টে এই যে মন্দন হচ্ছে বা সময়ের সাথে বেগ হ্রাস পাচ্ছে সেটার জন্য আবার ভিন্ন আর একটা সূত্র দিয়ে S3 বের করতে হবে। এরপর মোট অতিক্রান্ত দূরত্বের জন্য S1 প্লাস S2 প্লাস S3 করলেই আমরা মোট অতিক্রান্ত দূরত্বটা পেয়ে যাব। আশা করি তোমরা বুঝতে পারছো, বাট আমি ম্যাথটা করে দিচ্ছি। তো দেখো প্রথম ক্ষেত্রে অর্থাৎ 0 সেকেন্ড থেকে 20 সেকেন্ড, 0 সেকেন্ড থেকে 20 সেকেন্ড সময়কালে ঠিক আছে। আচ্ছা, তো 0 সেকেন্ড থেকে 20 সেকেন্ড সময়কালে কি হচ্ছে দেখো, আমি এখানে ডাটা লিখতেছি, তোমরা পাশে লিখতে পারো, সমস্যা নেই। আদিবেগ u ইকুয়ালস টু 0 মিটার পার সেকেন্ড, অর্থাৎ গাড়িটা 0 মিটার পার সেকেন্ড থেকে স্টার্ট করছে, ভালো কথা, মানে স্থির অবস্থা থেকে। শেষ বেগ অর্থাৎ 20 সেকেন্ড সময়কালে যে বেগ ছিল সেটা v ইকুয়ালস টু 20 সেকেন্ড সময়কালে কত ছিল 20 মিটার পার সেকেন্ড। আচ্ছা, আদিবেগ শেষ বেগ পাইছি, দেন হলো সময়কাল কত কত সময় নিয়ে ডিল হচ্ছে, 0 সেকেন্ড আর 20 সেকেন্ড নিয়ে ডিল হচ্ছে, তাহলে সময় t ইকুয়ালস টু অবশ্যই 20 মাইনাস 0 সেকেন্ড, দ্যাট মিনস 20 সেকেন্ড। তাহলে ওরা আমরা কি চাইছে, ওরা চাইছে হচ্ছে আমাকে, তো প্রথমে আমাকে কি বের করতে হবে, S1 বের করতে হবে, মানে প্রথম ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব S1। তাহলে S1 ইকুয়ালস টু, দেখো আমরা একটা সূত্র জানি, দেখো এখানে আমাদের t দেওয়া আছে, u দেওয়া আছে, v দেওয়া আছে, s চাইছে, তো এই ক্ষেত্রে আমরা s এর সূত্রটা পাই ওই যে গতির যে দ্বিতীয় সূত্র শিখে আসছি, s ইকুয়ালস টু u প্লাস v বাই 2 ইন্টু t। কারণ কি, u দেওয়া আছে, v দেওয়া আছে, t দেওয়া আছে, সবই দেওয়া আছে, তাহলে আমরা গতির ওই সেকেন্ড সূত্রটা অ্যাপ্লাই করতে পারি অতিক্রান্ত দূরত্ব বের করার জন্য এই ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে S1 ইকুয়ালস টু u প্লাস v বাই 2 ইন্টু t। ঠিক আছে, তাহলে ইউর মান কত, ইউর মান হচ্ছে 0 প্লাস ভি এর মান হচ্ছে 20, ওকে, ডিভাইডেড বাই 2 ইন্টু টি এর মান কত, টি এর মান হচ্ছে 20। তাহলে এটা কত পাই, তোমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করবে। হ্যাঁ 200 মিটার পার সেকেন্ড, সরি হ্যাঁ 200 মিটার, S1 এর মান আসছে, অতএব S1 এর মান আসছে 200 মিটার। ঠিক আছে, তো একইভাবে আর দ্বিতীয় ক্ষেত্রে কি হবে দেখো, দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে দেখো, দ্বিতীয় ক্ষেত্রে কতটুকু সময় নিয়ে আমরা ডিল করব, দ্বিতীয় ক্ষেত্রে আমরা এতটুকু নিয়ে ডিল করছি, কারণ এতটুকু দেখতে পাচ্ছি যে একটা পরিবর্তন হয়েছে, ভালো কথা। আর এখান থেকে আচ্ছা হ্যাঁ, আবার এখান থেকে এতটুকু হচ্ছে যে আবার কিন্তু পরিবর্তন লেস, মানে এই 10 সেকেন্ডে, কেন, কারণ হচ্ছে সমবেগ, কারণ এখানেও আছে 20, এখানেও 20, এখানেও 20। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে অর্থাৎ হচ্ছে 20 সেকেন্ড সময়কাল থেকে 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ড সময়কালে, তোমরা নিচে নিচে লিখবে, ঠিক আছে, সময়কালে। তো সেখানে আমরা কি পাচ্ছি, সেখানে আমরা পাচ্ছি আদিবেগ ইউর মান 20 মিটার পার সেকেন্ড, তারপর হচ্ছে শেষ বেগ ভি এর মান 20 মিটার পার সেকেন্ড, অর্থাৎ সমবেগ, ইউ আর ভি যেহেতু সেম, তার মানে আমরা বলতে পারি সমবেগ। ঠিক আছে, তাহলে এখানে ভি এর মান হবে 20 মিটার পার সেকেন্ড, ওকে। দেন আর টি এর মান কত, টি এর মান হবে হচ্ছে 30 মাইনাস 20 সেকেন্ড, হ্যাঁ, অর্থাৎ 10 সেকেন্ড। তাহলে এখন আমরা S2 এর মান বের করব। তাহলে S2 এর মান হবে কি, S2 এর মান হবে অবশ্যই ভি ইন্টু T2। এখানে ছিল কি, এখানে ছিল T1, কারণ এই 20 সেকেন্ড নিয়ে ডিল করছিলাম, এখানে 10 সেকেন্ড নিয়ে ডিল করতেছি। তাহলে ভি এর মান কত, ভি এর মান 20, আর T2 এর মান কত, T2 এর মান হচ্ছে 10। তাহলে এখানেও আমরা পাচ্ছি কত, এখানেও আমরা পাচ্ছি হলো 200 মিটার। দেখো দূরত্বের এসআই একক হচ্ছে মিটার, ঠিক আছে। আচ্ছা,
তো এখন খেয়াল করো, সেটা হচ্ছে এইটুকু আমরা পাইছি, ভালো কথা। দেন আমরা একটা কাজ করবো, সেটা হলো তৃতীয় ক্ষেত্রে। তৃতীয় ক্ষেত্রে এই যে তোমাদের এতটুকু নিডিল হবে, সেটা কত? সেটা হচ্ছে এখানে ছিল 20, এখানে হচ্ছে কত? 10। আচ্ছা, তৃতীয় ক্ষেত্রে, তাহলে তৃতীয় ক্ষেত্রে ডিল হচ্ছে কি নিয়ে? 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড সময়কালে। ঠিক আছে, তো এখন এখানে কি হচ্ছে দেখো, সেটা হচ্ছে S3। আগে লেখেনি যে কোনটা কি। তো এই ক্ষেত্রে ইউর মান কত? ইউর মান ছিল 30 সেকেন্ডের বেলায় 20 মিটার পার সেকেন্ড। দেন ভি এর মান ছিল 40 সেকেন্ডের বেলায় 10 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, দেন টি এর মান অবশ্যই 40 মাইনাস 30, ডিফারেন্সটা বের করতে হবে। এটা হচ্ছে T3, কারণ আমরা S3 বের করতেছি। আচ্ছা, 40 মাইনাস 30 সেকেন্ড, দ্যাট মিনস এখানে 10 সেকেন্ড নিডিল হচ্ছে। তাহলে S3 এর মান হবে কত? S3 এর মান হবে ইউ প্লাস ভি বাই 2, কারণ আমরা ইউর মান জানি, ভি এর মান জানি, ইউর মান জানি, ভি এর মান জানি, টি এর মানও জানি। তাহলে আমরা ইজিলি বের করতে পারি ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। তাহলে ইউর মান কত? ইউর মান হচ্ছে 20 প্লাস ভি এর মান হচ্ছে কত? ভি এর মান 10 ডিভাইডেড বাই 2 ইন্টু টি এর T3 এর মান হচ্ছে এখানে T3 হবে, অর্থাৎ 10। তাহলে তোমরা অবশ্যই করে বের করবে, মানে ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে বের করবে। তাহলে এখানে হবে 150 মিটার। ঠিক আছে, আচ্ছা, তাহলে অতএব এস এর মান কত হবে? মোট অতিক্রান্ত দূরত্ব S ইকুয়ালস টু S1 প্লাস S2 প্লাস S3। তাহলে এখানে কত হবে? 200 প্লাস 200 প্লাস 150 মিটার, দ্যাট মিনস 550 মিটার, মানে 550 মিটার। এটাই হচ্ছে সুতরাং মোট অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, তো আমি আশা রাখতেছি যে তোমরা এই প্রবলেমটাও বুঝতে পারছো, এবং আমি আশা রাখতেছি যে আমাদের এই প্রবলেমটা টোটালটা বোঝা কমপ্লিট এবং সকল কিছু ক্লিয়ার আছে, এবং আমরা আশা রাখতেছি যে আমরা প্রবলেমগুলো বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো আমি বোর্ডটা ক্লিয়ার করে দিচ্ছি। তো এবার খেয়াল করো, সেটা হচ্ছে এবার আমি এইচডব্লিউ দিচ্ছি, এইচডব্লিউ দিয়ে আজকের ক্লাস কমপ্লিট করে দেব। আচ্ছা, তো এইচডব্লিউ লিখে নাও সবাই। প্রথমে হলো সিডব্লিউ এর পড়া, সিডব্লিউ এর সূত্রগুলো। আচ্ছা, সিডব্লিউ এর পড়া রিভিশন, প্রথমে যে কাজটা করবে সেটা হলো সিডব্লিউ এর পড়া রিভিশন দিবে। ঠিক আছে, দেন যে কাজটা করবে সেটা হচ্ছে সিডব্লিউ এর সূত্রগুলো তিন চারবার করে প্র্যাকটিস, প্রতিটা সূত্র 3-4 বার করে প্র্যাকটিস করবে, যাতে লাইফ টাইম মনে রাখতে পারো ইনশাআল্লাহ। 3-4 বার করে বুঝে বুঝে প্র্যাকটিস করে মনে রাখতে হবে, বুঝে বুঝে প্র্যাকটিস করে মনে রাখা। এবং একটা সিকিউ করাইছি, সেটা অবশ্যই আগে করে নিবে। এবং সিডব্লিউ এর ম্যাথ এইচডব্লিউ, একটা সিকিউ করাইছি ওটা অবশ্যই করবে, এবং সিডব্লিউ এর ম্যাথ এইচডব্লিউ। তারপর 3 নাম্বার যে কাজটা করবে সেটা হচ্ছে গতি চ্যাপ্টার সম্পূর্ণ রিডিং দিবে। ঠিক আছে, তারপর লাস্ট যে কাজটা করবে সেটা হচ্ছে আজকের সিকিউ টাইপের, মানে আজকে একটা সিকিউ করাইছি এবং এই সিকিউ টাইপটা অনেক পপুলার, গ্রাফ দিয়ে এই সিকিউ এর টাইপটা অনেক পপুলার, ম্যাক্সিমাম টাইমই বেগ বনাম সময়ের গ্রাফ দিয়ে সিকিউ আসে। ঠিক আছে, তো এই আজকের টাইপের 5টা সিকিউ তোমাদের করতে হবে। তুমি যদি এই ম্যাথটা করে থাকো তাহলে এই টাইপের
তোমরা যদি এই ম্যাথটা বুঝে থাকো, কিছুক্ষণ আগে যে সিকিউটা আমি করাইলাম, এই সিকিউটা যদি তোমরা বুঝে থাকো, তাহলে আমি এটা মনে প্রাণে বিলিভ করি যে এই টাইপের প্রায় সকল সিকিউই তোমরা নিজেরা সলভ করতে পারবে ইনশাআল্লাহ। ওকে, তো আমি লাস্ট যেটা দিব এইচডব্লিউ তে, সেটা হচ্ছে আজকের সিকিউর টাইপের 5টা সিকিউ প্র্যাকটিস করা। আচ্ছা, এই এইচডব্লিউ গুলো তোমরা মাস্ট করবে, ঠিক আছে? তো তোমরা সবাই লিখে নাও। তো আমি আশা করতেছি যে তোমরা সবাই এইচডব্লিউ গুলো লিখে নিয়েছো এবং তোমরা সবাই টাইমলি এইচডব্লিউ গুলো করবে, ঠিক আছে? এবং আমি আশা রাখতেছি যে আমি আজকে যা কিছু পড়িয়েছি গতি চ্যাপ্টারে তা তোমরা বুঝতে পেরেছো আলহামদুলিল্লাহ। আমরা আশা রাখতেছি যে আমাদের আজকের যে পড়াগুলো আমরা পড়েছি সেগুলো আমরা বুঝেছি আলহামদুলিল্লাহ। আর তোমাদের প্রতি অবশ্যই দেখা যাচ্ছে যে এইচডব্লিউ গুলো দিয়েছি সেগুলো আমি আশা রাখতেছি যে তোমরা টাইমলি করবে এবং তোমরা তোমাদের এই যে সময়টুকু আছে এই সময়টুকু তোমরা প্রত্যেকেই নিজেদের বেস্ট ভাবে তোমরা কাজে লাগাবে ইনশাআল্লাহ। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।